আপনার কি রেডি আছে না? রেডি হতে আর একটু টাইম লাগবে আপনার? হ্যাঁ রেডি আছে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? না এখন লোড হচ্ছে। দেখা এই যে এটা করছি আমি হুম এখান থেকে। হুম আচ্ছা কিন্তু মানে হয়েছে কি মানে যে লেয়ারটা নিছিলাম বুঝছেন, মানে ওই লেয়ারের মধ্যে হচ্ছে আপনার মানে যে ভিতরে একটা মানে কি ছিল, আপনি লেয়ার মাস্ক করেননি? মানে আমি তো উপরে স্কাইয়ের ছবি নিছি একটা, আর মানে নিচের যে পানির ছবি ওটা নিছি আরেকটা হুম বুঝছেন। আর হচ্ছে ওই মানে তারপরে ওই যে গার্লটা নিছি আর কি। কিন্তু মানে লেয়ারের মধ্যে একটা আপনার ওই যে কেমন জানি স্পট ছিল, ওটা যাচ্ছিল না, তো এটা এখানে বোঝা যাচ্ছিল স্ক্রিনের এই জায়গাটাতে। পরে আমি আর কি ওইটা মুছার জন্য ব্লার করছি এর জন্য একটু মানে লাগতেছে। হুম হ্যাঁ, ওরকম হলে কি লেয়ার আমি লাস্টেরটা চেঞ্জ করতে পারবো তো না, মানে ব্যাকগ্রাউন্ডটা যেটা সবার নিচের লেয়ারটা? আমি আসলে এখনো বুঝতে পারতেছি না, মানে ছবিটায় কি মানে ছিল ওই যে প্রথমে। আমাকে অরিজিনাল ছবিটা দেখেন তো। অরিজিনাল ছবি যে এই ছবিটা ছিল, আর হচ্ছে আরেকটা ছিল, ছবি ছিল হচ্ছে আর দুইটা কই? আকাশ আর পানির ছবি কই? এই যে এই ছবিটা, এই যে এই ছবির এই চিহ্নটা ছিল, মানে এই চিহ্নটার জন্য আমার ওই যে মানে এই চিহ্নটা আমার ওই ছবিতেও এই আসা চিহ্নটা পড়ছে। আপনি ছবিটা ইউজ করার আগে এই চিহ্নটা আপনি এখান থেকে মুছে ফেলেন, ঠিক আছে? এটাকে ওই কন্টেন্ট চিহ্নটা ছবিটা ইউজ কন্টেন্ট টাওয়ার করার করে। আগে কাটা উচিত ছিল না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে ওই যে হিলিং ব্রাশ টুল বা কন্টেন্ট টাওয়ার টুল। কন্টেন্ট করা যাবে না? হ্যাঁ, কন্টেন্ট টাওয়ার দিয়ে করা যাবে, কারণ এখানে দুইটা পার্সপেক্টিভ দেখতে প্রবলেম হলেও হতে পারে, তবে আপনি অল্প একটু একটু করে করবেন আপনি, ঠিক আছে? অথবা হিলিং ব্রাশ টুল গুলো ইউজ করবেন, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। ওগুলো ইউজ করে করলে আর এটা হতো না। আর আপনি তো লেয়ার মাস্ক করে করেন না, এটা কিভাবে করছেন? সেই একটাই করছি আপাতত আর কি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আপনি একটা আমি যেভাবে দেখেছি সেভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি যেভাবে দেখাইছি আপনি সেভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আচ্ছা ঠিক কিভাবে আছে। একটু আবার প্রসেসটা বলেন তো? তো যে ক্লাস ভিডিওতে তো আমি সেদিন দেখাইছি না, আমি যেভাবে করছি আর কি। প্রসেসটা বলতে আমি বলছি যে আপনি করবেন, ফটো নিয়ে হচ্ছে প্রথমে যে ফটোটা দিবেন সেটা নেবেন, সেটা নিয়ে সেটার যদি ভেতরে কিছু রিমুভ করতে হয় রিমুভ করে ফেলবেন। আর রিমুভ করার এটা হচ্ছে আমি ওদিন যেটা দেখেছি ওইটার মতো। বাট এটা তো নির্দিষ্ট কোনো ইয়ে না, আপনি হচ্ছে যে কোনো কনসেপ্টে যে কোনো ইয়ে করতে পারেন। তবে যেটা করবেন সেটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক করে করবেন। করে হচ্ছে ব্রাশ টুল দিয়ে অ্যাপ্লাই করে হচ্ছে যে ইয়েগুলো আছে, যে অংশগুলো আপনারা চান না মানে দেখা যাক ওগুলোকে আপনারা কালো করে দিবেন, ঠিক আছে? ওই অংশগুলোকে। জি স্যার। হ্যাঁ ওইভাবে এরপর ছিল। হ্যাঁ এরপর যদি ওইভাবেই তো পানি, স্যার হ্যাঁ করছি। এরপর যদি আচ্ছা না, এইমাত্র আমি যে জিনারটা দেখলাম আপনি সেভাবে করেন নাই। কেন ভাই, আমি তো ওইটা ওইভাবেই করছি ওই যে কিন্তু প্রথম ছবিটা আর কি ওরকম করে মানে ওই ওইটা আর কি করি নাই। আচ্ছা আচ্ছা, এটা পরে দেখি আপনার। আচ্ছা তো দেখেন, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেস। তো প্রথমে এটা ওপেন করলে এরকম একটা আসবে, তো এখানে ক্রিয়েট নিয়ে দিলে আমরা নতুন একটা আর্টবোর্ড সিলেক্ট করতে পারবো। আর ওপেন দিলে হচ্ছে যদি আমাদের এক্সিস্টিং কোনো ফাইল থাকে বা যে কোনো ইমেজ বা কিছু থাকে যেটাতে আমরা হচ্ছে কোনো ডিজাইন অ্যাড করতে চাই সেটা ওপেন হবে, ঠিক আছে? তো এখন আমরা আপাতত ক্রিয়েট নিউতে যাব। দেখেন এখানে স্টার্ট নিউ ফাইল ফার্স্ট। দেখেন এখানে হচ্ছে কিছু রেডিমেড ক্যানভাস সাইজ ওরা দিয়েই রাখছে। দেখেন A4 সাইজ, পোস্ট কার্ড, ওয়েবসাইটের প্রিন্ট সাইজ, ফোনের স্ক্রিন, কাস্টম সাইজ।
দ্রুততার জন্য আর কি। যেমন ধরেন আপনি যদি দ্রুতই করতে হয়, তাহলে আপনি ক্রিয়েট নিউতে গিয়ে আবার ডাইমেনশন সিলেক্ট করা, ওই ঝামেলায় যাতে আপনাকে যাইতে না হয় আর কি। এই জন্য আপনি এখান থেকে এই যে আমরা এখানে নর্মালি আমি ক্রিয়েট নিউতে যাব। এই যে একেবারে ইয়ের মতোই, ফটোশপের মতোই এখানে কাস্টম অনেকগুলো ইয়ে আছে, বাট আমরা চাইলে আমাদের মতো করে একটা ইয়ে নিতে পারবো, স্ক্রিন নিতে পারবো। ওকে, এখন আমরা এমনি নর্মাল একটা আর্টবোর্ড নিলাম আমরা। হরিজন্টাল একটা নেই। আচ্ছা, তো দেখেন এইটাও মোটামুটি ফটোশপের মতো হচ্ছে। দেখেন বাম পাশে হচ্ছে আপনাদের ইয়েগুলো আছে, বাম পাশে হচ্ছে টুলস গুলো আছে, ঠিক আছে। দেখেন এখানে অনেকগুলো টুলস আছে। আহ, ডান পাশে হচ্ছে যে বিভিন্ন অপশন আছে, ওগুলো প্যানেল গুলো আছে আর কি। এখানে লেয়ার প্যানেল আছে বা শেপ প্যানেল ইত্যাদি ইত্যাদি সব আছে এখানে। তো দেখেন প্রথমে আমরা টুলস গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। তো প্রথমে এটা হচ্ছে সিলেকশন টুল, ঠিক আছে। এটা দিয়ে জাস্ট আপনি কোনো কিছু সিলেক্ট করবেন, ঠিক আছে। যেমন ধরেন ওকে, সিলেকশন টুল হচ্ছে আপনি কোনো একটা আহ, আপনার এখানে হয়তো অনেকগুলো অবজেক্ট আছে, ঠিক আছে। তো আপনি ওই অবজেক্ট গুলো আপনি হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট টুলটা হচ্ছে জাস্ট আপনি এনে ওটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমাদের আগে যেরকম ফটোশপে মনে আছে, আমাদের হচ্ছে লেয়ারটা সিলেক্ট করতে হইতো। জি ভাই। আমাদেরকে কি করতে হতো, অবজেক্ট আমরা মুভ টুল দিয়ে সিলেক্ট করতাম, সিলেক্ট করলে লেয়ারটা রিভিল হয়ে যেত, ঠিক আছে। তো মানে ফটোশপ হচ্ছে লেয়ারটাকে ধরে এরপর আপনাকে কোনো একটা অবজেক্ট ইয়ে করতে হবে, যেখানে সেটা দরকার নেই। সেখানে আমাদের যেখানে যে সিলেকশন টুলটা আছে, এটা হচ্ছে আমরা ক্লিক করে এনি টাইম এটাকে যে কোনো দিকে আমরা সরাইতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন এখানে হচ্ছে লেয়ারের ব্যাপার আছে। এই যে এটা হচ্ছে লেয়ার প্যানেল। এখান থেকে আমি লেয়ার প্যানেল ওপেন করলাম। এখন দেখেন এখানে হচ্ছে এখন কিন্তু এই অবজেক্ট গুলো সবগুলো একটা লেয়ারে আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে জি ভাই। এক লেয়ারে সবগুলো অবজেক্টই না মানে মুভ করা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই একটা লেয়ারের আন্ডারে এই প্রত্যেকটা শেপের জন্য আবার আলাদা আলাদা সাব লেয়ার আছে, দেখছেন? এখন আমি যদি এটাকে বের করে নিই এখান থেকে, আহ না, এটা এখান থেকে বের করা যাবে না, এটা এখানেই থাকবে। এটা কি আসলো? আচ্ছা, তবে আমি জাস্ট ভিজিবিলিটি অফ করে দিতে পারবো চাইলে এখান থেকে, ঠিক আছে। আবার চাইলে এখানে নতুন লেয়ার অ্যাডও করতে পারবো এটা দিয়ে, হচ্ছে এটা দিলে নতুন লেয়ার অ্যাড হয়। আচ্ছা, এখানে দেখেন এখানে হচ্ছে এই যে লেয়ার গুলো আছে, ঠিক আছে। এখন দেখেন এখানেও কিন্তু উপর নিচের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। যেমন ধরেন এখন এই লেয়ারটা উপর, এই লেয়ারটা উপর আছে, ঠিক আছে। এখন যদি আমি ধরেন আমি সবগুলো একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন দিলাম ব্ল্যাক,
আচ্ছা, এখন দেখেন এখানে সবগুলোকে যদি আমি এভাবে আনি, তাহলে দেখেন কি বুঝতেছেন? কেউ কি কিছু বলতে পারবেন এই ব্যাপারে? এখন এখানে কি বোঝা যাইতেছে? একই লেয়ারে সবগুলো অবজেক্ট একসাথে আছে। একই লেয়ার সবগুলো অবজেক্ট আছে, কিন্তু দেখেন এই লেয়ারটা উপরে আছে না, জি স্যার। তার মানে এটা সবার উপরে আছে, ঠিক আছে। এরপর আছে এটা, এই যে। এটা স্যার আমাদের এই ফটোশপের মতো আর কি চেঞ্জ করা এটা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ফটোশপের মতোই। চাইলে আপনি যদি এখান থেকে এটাকে ধরেন, আপনি এটাকে নিচে নামাই দিন, ওকে, দেখছেন আমি লেয়ারটা, এই যে এটা লেয়ারকে নিচে নামাই দিচ্ছি আর এটা নিচে নিচে চলে গেছে। আবার এটা লেয়ারকে আমি একদম যদি নিচে নামাই দিই, ওকে, এখন এটা সবার নিচে চলে গেছে। এখন এটা আছে সবার উপরে, এই অবজেক্টটা, ঠিক আছে। এই যে এখান থেকে চাইলে আমরা লেয়ারটাকে এখানে লকও করে দিতে পারবো। দেখেন এই যে লেয়ারের যে অপশনটা আছে, এই যে এখান থেকে আমরা লক করে দিতে পারবো। তো লক যদি করে দিই, দেখেন এখন আমরা যে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করতে পারতেছি না। আপনারা অনেক সময় এরকম দেখবেন যে কোনো ভেক্টর ফাইল, কোনো ইলাস্ট্রেটর ফাইল বা যদি আপনারা এরকম করেন, তখন দেখবেন যে এরকম আপনারা ক্লিক করতে পারতেছেন না। তখন বুঝবেন যে এটা এখানে লক হয়ে আছে, ঠিক আছে। তবে অবজেক্ট বা স্পেসিফিক কোনো অবজেক্টকে লক করার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোল 2, সংক্ষেপ একটা অপশন। যেমন ধরেন আমি চাই হচ্ছে এই যে আমার এই যে লেয়ারটা আছে, ঠিক আছে, সরি এই লেয়ার না, এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্ট হচ্ছে আমি চাই যে এটা এখানে থাকবে, এটা নড়বে না, ঠিক আছে, কারণ আমি অন্যান্য ডিজাইন করব, বাট এই অবজেক্টটা এখান থেকে নড়বে না। ঠিক আছে, তাহলে আমি কি করব, তাহলে আমি হচ্ছে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমি এটা এভাবে সিলেক্ট করে এখান থেকে লেয়ার প্যানেলে গিয়ে আমি এটা এখান থেকে লক করে দিই। ওকে, লক করে দিলে এখন আর দেখেন এই যে আমি যে এই যে টান মেরে এখানে, হ্যাঁ আরেকটা সুবিধা আছে, দেখেন এই যে জাস্ট ক্লিক করে ধরে রেখে সবগুলোকে এই যে একসঙ্গে সিলেক্ট করে ফেললে সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যায়। এরপর আমি ক্লিক করে একসঙ্গে সবগুলো মুভ করতে পারবো, ঠিক আছে। মানে আমাকে এখানে এখানে লেয়ার ধরেও করতে পারবো, কিন্তু আমাকে এখানে লেয়ার ধরাটা জরুরি না, আমি অবজেক্ট ধরেও নাড়াচাড়া করতে পারবো। স্যার বুঝি না, আবার একটু বলে। আচ্ছা, আমাদের মনে আছে আমরা অনেকগুলো যদি ধরেন ধরেন আমাদের অনেকগুলো শেপ আছে, ঠিক আছে, জি স্যার। অনেকগুলো শেপ আছে। এখন আমরা অনেকগুলো শেপের মধ্যে করব কিভাবে, মানে সিলেক্ট করব। ধরেন সিলেক্ট করে আমরা ধরেন মুভ করবো বা একটা কিছু করবো, ঠিক আছে, তখন আমরা সেটা কিভাবে করবো? আমরা যে কন্ট্রোল-T দিয়ে কাজ করতাম ওটা আর কি একবারে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এক সেকেন্ড আপনি একটু হোল্ড করুন। আচ্ছা, হ্যালো। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই বলেন। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে ওই ফটোশপের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হতো, হয়তো কোনো একটা লেয়ার যদি, সরি, কোনো কতগুলো অবজেক্ট, একাধিক অবজেক্ট যদি আমাদেরকে মুভ করার প্রয়োজন পড়তো, তখন আমরা হচ্ছে লেয়ার গুলো সিলেক্ট করে এরপর মুভ করতে হতো, ঠিক আছে। কিন্তু আমাদের জি কিন্তু স্যার। সেখানে সেটা করা লাগবে না। আমরা জাস্ট এখানে এই যে একসঙ্গে আমি জাস্ট এই যে মাউস পয়েন্টারটা দিয়ে এভাবে একটা হচ্ছে এই যে একটা এরিয়া, আমি হচ্ছে এই এরিয়াতে এখন যত অবজেক্ট গুলো থাকবে সবগুলো এখন এখানে সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। এই তো। আহ, এখানে লেয়ারের আমাদের করতে হবে না। আচ্ছা, তো দেখেন আমরা এখন দেখাচ্ছিলাম হচ্ছে লক করা। এই যে দেখেন এখানে অবজেক্টটা লক হয়ে গেছে, তাই না? এখন এটা আমরা এখান থেকে মুভ করতে পারবো না। আচ্ছা, লক করা হচ্ছে আরেকটা অপশন আছে। আপনারা কি নোট ডাউন করতেছেন জি কি স্যার। পয়েন্ট গুলো? সবাই কাগজ কলম সাথে আছে তো সবার? অথবা কাগজ কলম না থাকলেও সবাই পিসিতে বা ইয়েতে নোটপ্যাড বা এরকম টাইপের কিছু একটা ওপেন করে রাখেন, সেখানে আপনারা টাইপ করে লিখে রাখবেন আপনারা সব কি পয়েন্ট গুলো, ঠিক আছে। কারণ এগুলো যেহেতু টুলস পরিচিত, এগুলা প্রথম দিকে একটু লিখে রাখা লাগবে। এরপরে যখন কাজ করতে করতে একটু অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর সমস্যা হবে না, সব ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমরা চাইলে এই যে আমরা এই অবজেক্ট গুলা হচ্ছে সবগুলা এই একই লেয়ারে নিচ্ছি, ঠিক আছে। তো এই লেয়ারের আন্ডারে আরো কতগুলা, প্রত্যেকটা শেপ আবার আলাদা একটা করে লেয়ারে হয়েছে। তবে মেইন লেয়ার হচ্ছে এটাই, ঠিক আছে। ওখান থেকে এগুলো বের করার আমরা তো চেষ্টা করছিলাম, না এটা এখান থেকে বের করা যায় না। এখান থেকে বের করা যাবে না, তবে একটা অপশন আছে।
না, এটা এখান থেকে বের করা যাবে না, এটা এখানে থাকবে। তো দেখেন আমরা হচ্ছে এখান থেকে এই যে এই শেপটার লেয়ারটাকে আমরা লক করে দিয়েছিলাম যাতে এটা না লয়, ঠিক আছে? এই যে এটা লক করে দিচ্ছি, এখন নড়বে না। এখন হচ্ছে দেখেন লক করার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে শর্টকাট সিস্টেম, সেটা হচ্ছে কন্ট্রোল টু। কন্ট্রোল টু আমাদের যে নাম্বার আছে না উপরের গুলা, কন্ট্রোল দিয়ে যে ধরেন আমরা এই এখন এটাকে আমরা লক করব, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, আমাদের কিবোর্ড থেকে প্রথমে এটা সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করব। এই যে দেখেন কন্ট্রোল টু প্রেস করার সাথে সাথে এটা লক হয়ে গেছে। এখন এটা আমরা নাড়াতে পারছি না, বুঝতে পারছেন? জি ভাই। এই যে এখন আমরা আনলক করব কিভাবে? আনলক করব হচ্ছে আমরা একভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে এখান থেকে লেয়ারে গিয়ে ওপেন, এই যে লেয়ারে গিয়ে আমরা এখানে জাস্ট এই তারাটার উপর একটা ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। আবার আরেকটা করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার টু দিব। কন্ট্রোল অল্টার টু দিলে তখন যতগুলা লক আছে, যতগুলা লক শেপ আছে, সবগুলো একসঙ্গে আনলক হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু আমরা এইটা আলাদা লক করছিলাম, এটা আলাদা লক করছিলাম, তাই না? কিন্তু আমাদের হয়তো দরকার ছিল হচ্ছে এই যে লালটার আমাদের হচ্ছে আনলক করা দরকার। কিন্তু আমরা যদি কন্ট্রোল অল্টার টু দেই তাহলে হচ্ছে দেখেন এই যে দুইটাই একসঙ্গে আনলক হয়ে গেছে। এখানে দুইটা না, অ্যাকচুয়ালি এখানে যদি আপনার আরো যত শেপ থাকবে, সব যাই যতগুলো লেয়ারে থাকুক টাকা, ঠিক আছে, সবগুলো যদি লক থাকে তাহলে আপনি কন্ট্রোল অল্টার টু যখন দিবেন তখন একসঙ্গে সবগুলো আনলক হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যালো। জি ভাই। হুম। আচ্ছা, তো কিন্তু আমাদের স্পেসিফিক একটা শেপের আনলক করা দরকার, যেমন যেমন ধরেন আমাদের এই যে রেক্টেঙ্গেল শেপটা আমাদের আনলক করা দরকার, তখন সেক্ষেত্রে আমাদের লেয়ার প্যানেলে কি হচ্ছে যেইটাতে আমাদের আনলক করা দরকার সেটাতে একটা সেটাকে আমরা আনলক করব, এরপর সেটাকে আমরা মুভ করব আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে? তারপর দেখেন আমি চাইলে এখানে লেয়ার বেসড ওয়ার্ক, যদি আপনি যদি চান তাহলে আপনি এখানে লেয়ার মেনটেন করেও কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনি এখানে একটা শেপ নেবেন, তাহলে এর আগে আপনি এখান থেকে সিলেক্ট নিউ লেয়ার, এখানে একটা নিউ লেয়ার সিলেক্ট করে পর আপনি এখানে ধরেন এখানে একটা ইয়ে দেবেন, ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেখেন এই শেপটার আউটলাইন হচ্ছে নীল, আবার এই শেপটার আউটলাইন হচ্ছে লাল। এরপরে আপনি ধরেন আবার আরেকটা লেয়ার নিলেন, এখন এখানে আপনি আপনি আরেকটা শেপ, ওকে। এরপর আপনি আরেকটা লেয়ার নিলেন, এই লেয়ারটা আমি এখন হচ্ছে এই লেয়ারে, এই যে আমি এখন এখানে আরো দুইটা লেয়ার নিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমি হচ্ছে এখন আগে এই লেয়ারে, আমি এখন যে লেয়ারটা সিলেক্ট করে একটা শেপ দিব সেটা ওই লেয়ারে থাকবে, ঠিক আছে? যেমন ধর আমি যদি এখন এই লেয়ারটা লেয়ার 5 এ সিলেক্ট করে এখানে যদি একটা, যেখানে আমি যদি একটা সার্কেল দেই, এখানে সার্কেলটা এইটাতে আছে, আবার এইটা সিলেক্ট করে যদি আমি এখানে একটা বাউন্ডারি রেক্টেঙ্গেল একটা শেপ দেই, ওকে, এখন এটা এখানে আছে, এগুলো কালার একটু আমরা চেঞ্জ করে দিই। ওকে, এখন একটা জিনিস দেখেন, দেখেন এই যে লেয়ার গুলো, এই যে শেপ গুলো আছে না, দেখেন এগুলো যখন আমি সিলেক্ট করতেছি, এটা আন্ডারে আনলক করে দিই। দেখেন প্রত্যেকটা মেইন লেয়ারের আন্ডারে কিন্তু আরেকটা সাব লেয়ার তৈরি হয়, ওই লেয়ারে একটা ইয়া হয়ে গেছে, একটা ওই যে ওই শেপটা ওরা ওই লেয়ারে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি দুটো লেয়ার যোগ করছি, এগুলো এখানে চলে আসছে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে এই যে আমি যে এই যে এগুলো সিলেক্ট করতেছি, ঠিক আছে? এগুলো হচ্ছে এই যে আউটলাইন হচ্ছে নীল রঙের আসতেছে, খেয়াল করছেন?
এটাও নীল রং, তবে এটা একটু গাঢ় নীল রং। আপনারা খেয়াল করছেন যে এখানে কিন্তু কালার গুলো আছে দেখেন, এই যে এই লেয়ারের যতগুলো শেপ আছে এটার পাশে এখানে একটা নীল রং দেখতেছেন না? এটা কিন্তু হালকা নীল রং, আর এটা একটু গাঢ় নীল রং। এটা যেটা sorry, এই যে এটা এটা একটু গাঢ় নীল রং। ঠিক আছে, ডিফারেন্স আছে কিন্তু। এই যে আপনারা কিন্তু দেখতেছেন, খেয়াল করছেন, এটা তো হালকা, এটা একটু লাইট, এটা একটু ডিপ। হ্যালো, জি ভাই। তারপর দেখেন আমি যখন যে অবজেক্টটা সিলেক্ট করতেছি তখন সেই অবজেক্টের পাশে দেখেন এই যে নীল রঙের একটা স্কয়ার ওই লেয়ারটার পাশে চলে আসছে, দেখছেন? তার মানে হচ্ছে এখন এই লেয়ারের একটা অবজেক্টে সিলেক্ট করা আছে আমার, বুঝতে পারছেন? আবার যদি এটা করে দেখেন এই লেয়ারের, এবং দেখেন এটা হচ্ছে যখন যে লেয়ারে আছে দেখেন এক একটা লেয়ারের এক একটা কালার, এবং সেই কালার অনুযায়ী ওই অবজেক্টের আউটলাইন। ব্যাপারটা দেখছেন? এই যে এটা হচ্ছে এইটার আউটলাইনটা হচ্ছে একটু পিঙ্ক কালার, এটা হচ্ছে গ্রিন, এটাও একটু পিঙ্ক, না এটা রেড, সরি এটার আউটলাইনটা রেড কালারের, এটার আউটলাইনটা একটু পিঙ্ক কালারের, এটার আউটলাইনটা একটু গ্রিন, ঠিক আছে? এটা একটা ডার্ক ব্লু, আর এটা একটা লাইট ব্লু। এটা বুঝতে পারছেন সবাই? জি ভাই। এভরিওয়ান? বাকিরা? ফটোশপ হ্যাঁ, আর এটার মধ্যে ডিফারেন্স কি? ফটোশপ আর এটার মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে ভেক্টর বেসড একটা সফটওয়্যার। ঠিক আছে, যে দেখেন আমরা এখানে যে শেপগুলো নিচ্ছি, আমরা যে এই যে দেখেন আমরা জুম করতেছি, দেখেন এগুলোর মধ্যে কিন্তু কোনো ফাটল আপনি দেখতে পাচ্ছেন? না স্যার। যে আমি যদি যতই জুম করতে থাকি এগুলো কিন্তু কখনোই ফাটবে না। দেখেন আমি এখনো জুম করতেছি, দেখেন আমাদের এখানে একটা জুমের একটা, এই যে দেখেন আমার এখন জুমের মাত্রা কত উপরে, দেখেন এই যে লেয়ারটাতে দেখেন এই যে আনটাইটেল 2 at 64 64,000% এখন আমাদের জুম আছে, বুঝতে পারছেন? এই যে আর হচ্ছে না, এখন আর হচ্ছে না। সব কিছুই কি ফটোশপে ইলাস্ট্রেটরে করা যায়? ফটো এডিটিংটা ছাড়া ডিজাইনের যত কিছু আছে সবকিছু আপনি ইলাস্ট্রেটর করতে পারবেন, ঠিক আছে? তারপর দেখেন এখন আমরা জুম আউট করতেছি আস্তে আস্তে। এখন হচ্ছে এই যে দেখেন আমাদের মনে আছে আমরা হচ্ছে ফটোশপে কোনো একটা অবজেক্টকে বড় ছোট করতে হলে কি করতে হইতো প্রথমে আমাদেরকে? কন্ট্রোল টি দিতে হতো। হ্যাঁ, কন্ট্রোল। এইখানে কিন্তু আর কন্ট্রোল টি এর দরকার নেই। এখানে আপনি এই যে দেখেন জাস্ট একটা ক্লিক করছেন, ঠিক আছে? এই যে ক্লিক করছেন, আর এটা দেখেন চারপাশে হচ্ছে এই যে বিভিন্ন এই ইয়ের পয়েন্ট গুলো চলে আসছে। এই যে দেখেন আপনি যদি এখানে এটা ধরে টান দেন তাহলে এখন এদিকে বাড়বে, ঠিক আছে? এই যে দেখেন এখন আপনি যেদিকে ইচ্ছা যেমনি ইচ্ছা, যে আপনি যদি চান যে প্রস্থ বাড়াইতে পারবেন, লম্বা বাড়াইতে চাইলে লম্বা বাড়াইতে পারবেন, ঠিক আছে? ভাই এর জন্য শিফট কিছু চাপতে হবে না? হুম। তারপর দেখেন হুম। মানে ফটোশপে তো মানে যেমন আমরা শুধু দৈর্ঘ্য বৃদ্ধি করবো এই জন্য আবার শিফট চেপে কাজ করতে, তো এখানে ওভাবে করতে হবে না? না, আমরা শিফট হিসেবে বৃদ্ধি করতে চাইতাম কেন? সেটা হচ্ছে রেশিও ঠিক রাখার জন্য, তাই না? কিংবা দেখা গেছে নর্মালি আমরা বড় করতে চাইলে সে যে নর্মাল রেশিও আছে ওই রেশিওতেই সে বড় হতো। এটা ওরা এখন এটা নতুন ফিচার করছে, তবে আগে যে ফটোশপ গুলো ছিল ওগুলো তো হচ্ছে রেশিও মেনটেন করে বড় করতে হলে শিফট চেপে ধরে রাখতে হইতো অথবা অল্টার বাটন চেপে ধরে রাখতে হইতো, ঠিক আছে? কিন্তু এখন যে ফটোশপ গুলো আছে এগুলো তো হচ্ছে আপনি প্রথম যে শেপটা নেবেন ওটা যদি আপনি বড় করতে চান তাহলে ওটা যে রেশিওতে আছে ওই রেশিওতেই বড় হবে। আপনি যদি ওই রেশিও মেনটেন করতে না চান তখনই আপনি শিফট চাপ দিন। কিন্তু আগে ছিল উল্টা, আগে ছিল আপনি যদি ওই অবস্থায় বাড়াতে কমাতে যান তাহলে ফ্রিলি বাড়াতে কমাতে পারবেন, যেমন এটার মতো। এই যে দেখেন এটা আমি এখন বাড়াতে কমাতে যাচ্ছি, আর এখন দেখেন এই যে ডানে ইচ্ছা মতো বাড়াইতে পারতেছে, বামে ইচ্ছা মতো বাড়াইতে পারতেছে, ঠিক আছে? এটাও আগে ফটোশপে এমনই ছিল, কিন্তু এখন এই মুহূর্তে এটাতে যদি আমি দেখেন, এইটা যদি আমি যে শিফট চেপে ধরে রেখে যদি আমি বড় ছোট করি তাহলে দেখেন এখন সে রেশিও মেনটেন করতে। এই জিনিসটা আগে ফটোশপে ছিল কিন্তু এই জিনিসটা এখন ফটোশপে নাই। মানে আমি আপনাদেরকে যেটাতে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা নর্মালি বড় ছোট করলে রেশিও ঠিক থাকবে, কিন্তু রেশিও যদি আপনারা মেনটেন করতে না চান তখনই আপনারা শিফট চাপবেন, ঠিক আছে? কিন্তু এইখানে কিন্তু উল্টা, এখানে হচ্ছে যে আপনি যদি রেশিও মেনটেন করতে না চান তাহলে আপনি নর্মালি এভাবে ক্লিক করে এটাকে বড় করবেন ছোট করবেন, ঠিক আছে? আর যদি রেশিও ঠিক রাখতে চান তাহলে হচ্ছে শিফট চেপে ধরে রাখতে দেখেন, শিফট চেপে ধরে রাখে আপনি যেদিকে টান দিবেন এটা সেদিকে বাড়বে। এই যে শিফট চেপে যেদিকে টান দিবেন সেদিকে বাড়বে এটা, এইদিকে টান দিলে এই কর্নারে, এদিকে দিলে এদিকে,
এদিকে চলে এদিকে, পরে চাইলে উপরে, ঠিক আছে। এই দেখুন, আবার দেখেন এই যে মিডল যে পয়েন্ট গুলো আছে এগুলোর পাশে এই যে দেখেন মাউস পয়েন্টার নিচে দেখছেন, এগুলো রোটেট করার যে অপশনটা আছে ওটা চলে আসছে। এখন আমি যে ক্লিক করে এটাকে চাইলে এভাবে রোটেট করে দিতে পারবো, ঠিক আছে। এখানে তো আর্টবোর্ডের বাইরেও দেখা যাচ্ছে, কাজ করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই একটা অন্যতম ফিচার দেখেন আমাদের হচ্ছে এইটা আমি মাত্র বলতে লাগছিলাম। দেখেন আমাদের হচ্ছে ইয়ের ক্ষেত্রে, ফটোশপের ক্ষেত্রে হচ্ছে আমাদের, আমরা আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারতাম না, তাই না? আমাদের অবজেক্ট যেগুলো আর্টবোর্ডের বাইরে চলে যেত, ঠিক আছে। আমাদের কিছু অবজেক্ট মাঝে মধ্যে ডিজাইন জন্য আমরা আর্টবোর্ডের বাইরে চলে যেত, তাই না? বাট ওগুলো কিন্তু আমরা দেখতে পাইতাম না কাজ করার সুবিধার্থে। ওগুলো এমনিতেই যখন আমরা সেভ করতাম ওগুলো থাকতো, ঠিক আছে। বাট হচ্ছে আমরা যখন আমরা কাজ করতাম তখন হচ্ছে ওগুলো হচ্ছে আমাদেরকে মানে ভিজিবল করার জন্য আমাদেরকে মানে আর্টবোর্ডের উপরে এনে কাজ করতে হইতো। যেমন ধরুন আমি কোনো একটা শেপ হচ্ছে আমি বড় করতে চাইতেছি কিংবা ছোট করতে চাইতেছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি ওটা যদি আর্টবোর্ডের আড়ালে থাকে আমাকে আগে আর্টবোর্ডের সামনে আগে আনতে হইতো, এরপরে হয়তো আমি ওটাকে আহ, কাজ করে বড় ছোট বা ইচ্ছা মতো ইয়ে করতাম, ঠিক আছে। কিন্তু দেখেন এখানে এখানে হচ্ছে আর্টবোর্ডের বাইরেও অবজেক্ট গুলো আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? আর দেখেন আপনার হচ্ছে কাজের সুবিধার্থে আপনি হয়তো জুম ইন জুম আউট করতে হবে। এই যে এখানে দেখেন জুম ইন জুম আউট টুল আছে, এটা দিয়ে আপনি চাইলে এই যে এভাবে আপনি জুম করে কাজ করতে পারেন। আবার যদি জুম আউট করতে হয়, আ, 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 আচ্ছা জুম আউটের এটা নাই, তো আপনারা কি করবেন, অল্টার বাটন প্রেস করবেন। অল্টার বাটন, কিবোর্ডের যে অল্টার বাটনটা আছে না, এই অল্টার বাটনটার ডেফিনিশন কি? এটার ডেফিনিশনটা হচ্ছে অল্টারনেটিভ, ঠিক আছে। তো আপনারা যখন যে টুলটা নিবেন সেটার অল্টারনেটিভ অর্থাৎ সেটার বিপরীতটা যদি নিতে চান তাহলে আপনি জাস্ট অল্টার বাটনটা প্রেস করবেন। যেমন ধরেন এখানে এখন জুম ইন অন হওয়া আছে, ঠিক আছে। এখন আমি যদি ক্লিক করি বারবার তাহলে হচ্ছে জুম ইন হবে। তো আমি যদি অল্টার বাটনটা প্রেস করে ধরে রাখি, দেখেন এখন এটা মাইনাস হয়ে গেছে, দেখছেন আপনারা? জি হ্যালো। ভাই। হুম, এই যে আমি এখানে যে ক্লিক করতেছি এখন এটা হচ্ছে জুম আউট হয়ে যাচ্ছে। অল্টার বাটন কিন্তু আমি প্রেস করে ধরে রাখছি, ঠিক আছে। অল্টার বাটন কিন্তু আমি ছাড়িনি। এই যে জুম আউট করতেছি, দেখি কত জুম আউট করা যায়। এই সর্বোচ্চ এই জুম আউট পর্যন্ত করা যায়, ঠিক আছে। ওইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এরপর আমরা এখন আবার জুম ইন করে ওটাতে যেতে হবে। আর যদি কিবোর্ডে যদি আপনি করতে চান জুম ইন জুম আউট, সেটা ফটোশপেরটার মধ্যে একদম পুরোপুরি সেম। জাস্ট কন্ট্রোল চেপে ধরে যে প্লাস মাইনাস আইকনটা আছে না আমাদের, প্লাস মাইনাস গুলো দেখুন। যেমন ধরেন আমি এখন কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের মাইনাসটা প্রেস করতেছি, জুম আউট হচ্ছে, এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আবার কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে যে প্লাস বাটনটা আছে ওইটাতে প্রেস করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। এখন জুম ইন হচ্ছে, বুঝতে পারছেন? জি ভাই। এখন দেখেন এই যে এই সার্কেল শেপটা আছে, এটা আমরা বড় করি। এই যে ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে সার্কেলটা যদি আমরা রেশিও মেনটেন করে যদি চারদিকে একসঙ্গে বড় করতে চাই, দেখেন আমি যদি এখন শিফট চেপে ধরে বড় করতে চাই তাহলে আমি যেদিকে টান দিতেছি ওইদিকে বড় হইতেছে। অর্থাৎ আমি যে এখন নিচে ডান কোণায় টান দিতেছি এই জন্য নিচে ডান কোণায় বড় হইতেছে। যদি আমি ডান পাশ থেকে টান দিই তাহলে শুধু ডান পাশের দিকে বড় হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি অল্টার বাটন প্রেস করে ধরে রেখে যে কোনো একদিক থেকে টান দেই, অল্টার বাটন আচ্ছা, অল্টার বাটন প্রেস করে ধরে যদি টান দেই তাহলে দেখেন চারদিকেই বাড়বে, তবে হচ্ছে রেশিওটা সে মেনটেন করতেছে না, ঠিক আছে। তাহলে আমি যদি রেশিও মেনটেন করে চারদিকে বাড়াতে চাই, এটা হচ্ছে যদি রেশিও মেনটেন না করে চারদিকে বাড়াতে চান তাহলে আপনি এভাবে বাড়াতে পারেন। অল্টার চেপে ধরলে সে চারদিকে একসঙ্গে বাড়বে, ঠিক আছে। এখন যদি কিন্তু আমি যদি চাই হচ্ছে রেশিও মেনটেন করে চারদিকে সে বাড়বে, তার হচ্ছে আমি আমার কিবোর্ডে অল্টার এবং শিফট দুটো একসঙ্গে চেপে ধরে আমি এখন এটাকে বড় করবো। দেখেন এখন রেশিও মেনটেন করে সে বড় হচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু আসে আবার ছোট হচ্ছে, ঠিক আছে। দেখেন এই যে ছোট হইলো না, এখন ছোট হওয়ার ফলে তো এটা হবে সেন্টার থেকে হবে একদম। সেন্টার থেকে হবে। দেখেন এখন এই যে এটা ছোট হয়ে গেছে, এটা রেজলিউশন তো খারাপ হয়ে যাওয়ার কথা, তাই না? আমরা একটু জুম ইন করে দেখি তো এটা রেজলিউশন খারাপ হচ্ছে কিনা। রেশিও মেনটেন যেন কি অল্টার শিফট। হ্যাঁ, রেশিও মেনটেন করে যদি আপনি চারদিক থেকে বাড়াতে চান বা সেন্টার
থেকে সবগুলো একসঙ্গে বড় করতে চান তাহলে হচ্ছে অল্টার শিফট, আর যদি রেশিও মেনটেন না করতে চান তাহলে শুধু অল্টারটা দিয়ে করবেন। ঠিক আছে, আপনারা যদি এখন ফটোশপ ওপেন করা থাকে আপনারা আমার সাথে একটু একটু প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আচ্ছা কেউ কি নোট ডাউন করছেন না তখন পর্যন্ত আগে তাদেরকে কোন কোন জিনিসগুলো দেখাইছি? জি ভাই। আচ্ছা, তাহলে এই যে দেখেন, এই যে আমরা এটা জুম করতেছি দেখছেন, এটা কোনো ফাটতেছে না, কিছুই হতেছে, দেখেন আমরা 64,000% জুম ইন করে ফেলছি আমরা, দেখছেন কোনো ফাটল আছে? কোনো ফাটল নাই। এটাই হচ্ছে ইলাস্ট্রেটরের সবচেয়ে বড় সুবিধা। এখানে হচ্ছে আপনি যে কোনো ডিজাইন ইজিলি খুব অনায়াসে করতে পারেন। দেখেন আমাদের এখানে একটা বড় করার দরকার হবে, আমি এখন এটা সিলেক্ট করলাম, এই যে আমি জাস্ট এখান থেকে এই যে টান দিয়ে সিলেক্ট করলে নিলেই হবে, এই যে টান দিয়ে সিলেক্ট করে নিলেই হবে, পুরোটা যে সিলেক্ট করতে হবে এমন না, পুরোটা যে সিলেক্ট করতে এমন এমন হবে না, জাস্ট একটা অংশ ক্লিক করলে হবে, অথবা এই যে টান দিয়ে জাস্ট এই যে এই এরিয়াটার মধ্যে যদি অবজেক্টের একটা অংশ আসে তাহলে ওই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট আচ্ছা করে ভাইয়া, ওই আর্টবোর্ডের বাইরেও যে কাজ করা যাচ্ছে, হুম, তাহলে এটার আর্টবোর্ড কি পুরাই বড়, পুরা সম্পূর্ণ এইটুকুই? না, এটা মেইন আর্টবোর্ড হচ্ছে এই সাদা অংশটুকু। তাহলে আমরা যদি এইভাবে রেখে সেভ করি তাহলে সেটা কিরকম লাগবে দেখতে? আচ্ছা, হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন করছেন আপনি। দেখেন সেভের অপশনটা, আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে, এখনই দেখাই। যেমন ধরেন এই মুহূর্তে এই অবস্থায় যদি আমরা সেভ করি, এখান থেকে ধরেন আমরা ফাইলে গেলাম, ফাইলে গিয়ে পেস্টে গেলাম বা সেভ অ্যাজে গেলাম, দেখেন এটা তো প্রথমে এআই ফাইল, কারণ এটা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা হচ্ছে এটা যে এডিটেবল ফাইল ওটা হচ্ছে এআই। ফটোশপটা যেরকম পিএসডি টেবল ফাইল, এটা হচ্ছে এআই, অর্থাৎ এটা এই অবস্থাতেই আসবে, আপনি যে কোনো সময় এটা এডিট করতে পারবেন। আচ্ছা আমরা এআই আপাতত বাদ দিয়ে আমরা হচ্ছে এটা এখন জেপিজি পিএনজি তে করবো। এসভিজি হ্যাঁ, এসভিজি হচ্ছে ভেক্টর, এসভিজি এসভিজিটাও হচ্ছে ভেক্টর ফরম্যাট, এসভিজিটাও এডিটেবল। ঠিক আছে, এখানে হুম। এডিটেবল তিনটে, এখানে অবশ্যই এখানে সবগুলো এডিটেবল, আপনি যদি পিডিএফ এও সেভ করেন আপনি তাও এডিট করতে পারবেন, এআইটি দিয়েও, হ্যাঁ এআইটি দিয়েও করতে পারবেন, এসভিজি জেড যেটা edit, মানে এখানে যে এই ফরম্যাট গুলো যেগুলো দেখতেছেন এখানে এখানে সবগুলো এডিটেবল, অর্থাৎ এগুলো তো যদি এগুলোর যে এখন তাই না? হুম এখন তো আমরা জেপিজি তে সেভ করব। হ্যাঁ, এখন আমরা জেপিজিতে সেভ করবো, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমাদের হচ্ছে ডিজাইন করার পরে হয়তো সেগুলো জেপিজি অথবা পিএনজিতে সেভ করা লাগতে পারে। ঠিক আছে, তো এখান থেকে আমরা সেভে গেলাম, দেখেন এখানে হচ্ছে জেপিজি নেই, পিএনজিও নেই। ওকে, তো দেখেন এখানে আমরা কি করব, সেভ বা সেভ এজে যাব না, আমরা যেটা করবো সেখানে হচ্ছে এক্সপোর্টে চলে যাব। ঠিক আছে, এক্সপোর্টে গিয়ে এখানে এই যে এক্সপোর্ট এজ দেখতে পাচ্ছেন, জি জি স্যার। ইলাস্ট্রেটর হচ্ছে জেপিজি বা পিএনজি তে সেভ করার জন্য আমরা সবসময় এক্সপোর্টে চলে যাব। নোট ডাউন করেন, ওটা যদি আমরা সেভ থেকে যাই, দেখেন সেভ থেকে গেলে হচ্ছে আমরা আমাদের যে জেপিজি পিএনজি ফরম্যাট গুলো দরকার এগুলো নাই, এই জন্য আমাদেরকে এখান থেকে এক্সপোর্টে হ্যাঁ, যেতে হবে। তাহলে যে সেভ এজ যে পুরো ফাইল লেখা থাকে, আমি ফার্স্টে ভাবছি কি ওইটা মনে হয় আমাকে কোনো ফাইল সিলেক্ট করতে বলতেছে যে ওই ফাইলে যা সেভ হবে। না তাহলে না না ফাইল না না, সেভটা হচ্ছে সেভটা গিয়ে ওটা ওপেন হয় হচ্ছে আপনাকে লোকেশন দেখানোর জন্য, আপনি একটা লোকেশন দেখাই দিবেন যে আমার এই লোকেশনে বা এই ড্রাইভে অথবা ডেস্কটপে আমার এই ফাইলটা এআই ফাইল হিসেবে বা পিডিএফ ফাইল হিসেবে অথবা এসভিজি ফাইল হিসেবে অথবা ইপিএস ফাইল হিসেবে সেভ হবে, ওটা হচ্ছে আপনাকে লোকেশন শো করার জন্য ওই অপশনটা আসে। বুঝতে পারছেন, আপনি যখন ওপেন দিবেন তখন হচ্ছে আপনাকে ওই ইয়েটা আসবে হচ্ছে তখন আপনাকে বলবো যে হ্যাঁ এখন তুমি কোন লোকেশনে তোমার ফাইলটা আছে যেটা তুমি ওপেন করতে চাও, তুমি সেটা ওপেন করো, তখন আপনি সেটা সেখান থেকে ওপেনে গিয়ে তখন সেই ফাইলটা সিলেক্ট করে ওপেন দিবেন। দেখেন এখানে সবচেয়ে বড় যেটা সেভ অ্যাজে গেলে এখানে দেখেন এই বাটনটা হচ্ছে সেভ, এই বাটনটাই যে দেখেন এখানে সেভ অ্যাজ লেখা, এই যে কর্নারে লেখা সেভ অ্যাজ, এই যে ডায়ালগ বক্সটা আসছে সেটা সেভ অ্যাজ, এখানে লেখা সেভ। এখন এখানে আপনি যদি কোনো একটা ফাইল যদি ক্লিক করে যদি আপনি ওপেন করেন, আচ্ছা এটা হচ্ছে ফোল্ডারের জন্য এটা ওপেন হয়েছে। ঠিক আছে, কিন্তু সেটা যদি কোনো একটা ফাইল হয়, যেমন ধরেন সেটা যদি কোনো একটা ফাইল হয় তাহলে হচ্ছে সেটা ওই ফাইলটা যদি এটার মতোই একটা এআই বা ইয়া হয় তাহলে হচ্ছে এটা ওইটার উপরে সেভ হয়ে যাবে, তখন ওইটার আগের যে ওইটার ওই আগের যে ফাইলটা হচ্ছে
এটার মতো সিমিলার হইতে হবে, এআই হইতে হবে, পিডিএফ হইতে হবে, ইপিএস হইতে হবে বা এসভিজি এরকম টাইপের একটা ফাইল হইতে হবে, তাহলে এখানে শো করবে, নাহলে শো করবে না। শো করার পর আপনি যদি ওইটাকে এই যে নতুন ডিজাইনটা করছেন এটাকে যদি আপনি ওই ফাইলটার উপর রিপ্লেস করতে চান, আপনি ওইটাতে ক্লিক করে সেভ দিলে ওইটার উপর রিপ্লেস হয়ে যাবে। আবার যদি আপনি আপনি যদি এখান থেকে ওপেন দেন, দেখেন এখন এই যে এখানে ওপেন আছে, এখানে ওপেন আছে, এখানে আপনি জাস্ট একটা ফাইল করে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, সেভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ওপেন প্যানেল। জেপিজি বা পিএনজি করতে এক্সপোর্টে গিয়ে কি করব? আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন আমরা এই যে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে দেখেন এক্সপোর্টে এখানে 3টে অপশন আছে, ঠিক আছে, কোনটার কি কাজ আমি আপনাদেরকে দেখাবো। তবে এখন আপাতত সাধারণভাবে আমরা এখন এক্সপোর্ট অ্যাজ দিব এটা, ঠিক আছে। এই যে এক্সপোর্ট অ্যাজ, এই যে এক্সপোর্ট অ্যাজ দিলে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট চলে আসে, দেখেন ডিডব্লিউজি, ডিএক্সএফ, পিএমপি, এই যে জেপিজি আছে এখানে, তারপর এই যে পিএনজি আছে, ঠিক আছে, ফটোশপ পিএসডিও আছে। আমরা কিন্তু ইলাস্ট্রেটর থেকে চাইলে পিএসডি তেও সেভ করতে পারবো, ঠিক আছে। যে আমরা এখন আপাতত হচ্ছে এটাকে জেপিজি তে সেভ করব। এখন দেখেন এই যে সেভ করলাম, এই যে এখানে অনেকগুলো অপশন আছে, লার্জার ফাইল, স্মলার ফাইল, জেপিজি। তো আমরা তো চাই হচ্ছে আমাদের এটা তো এখন জেপিজি হবে, তাই না? এই যে দেখেন এখন এখানে সে রেজুলেশনের কথা জিজ্ঞেস করতেছে। তো আমরা দেখেন দুইটা কাজ করবো, একটা হচ্ছে যে এটারে লার্জ ফাইল, এইটা প্রথমটা যেটা সেভ করবে সেটা লার্জ ফাইল দেবো, এই যে রেজুলেশন দেবো 300, ডিফারেন্ট স্ট্যান্ডার্ড, কালার মোড 8 GB, হ্যাঁ ওকে ওকে। এখন আবার যাবো আমরা কি আবার এক্সপোর্টে কি এক্সপোর্ট অ্যাজ, ওটা ছিল 2 না, এটা করে দেই 3। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে দেখেন আমাদের যে আর্টবোর্ড ছিল এটা কিন্তু আর্টবোর্ডের বাইরের অবজেক্ট গুলো কিন্তু ওইটার মধ্যে চলে আসছে, খেয়াল করছেন? এটাতে আমরা এই জিনিসটাই ভাই আমি জানতে চাচ্ছিলাম আর কি, যে হ্যাঁ মানে ওইটাও আর্টবোর্ডের বাইরের অংশের কালারটাই হয়ে যায় নাকি? হ্যাঁ দেখেন এইটা এখন প্রথমটা আমরা হাই হাই রেজুলেশনে সেভ করছিলাম, তাই না? এই যে ওইটার মানে আর্টবোর্ডের যে কালারটা থাকবে আর আমরা যে কাজটা বাইরে করছি ওইটার কালারটাও, ব্যাকগ্রাউন্ড কালারটাও সেম হয়ে যাবে নাকি? হুম 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 আর্টবোর্ডের আমাদের এই মুহূর্তে আর্টবোর্ডটা সাদা আছে, তাই না? আর জেপিজি তে সেভ করলে কি হয়? হ্যালো, হ্যালো, জি জি হ্যাঁ হ্যাঁ, আমাদের আর্টবোর্ডের কালারটা কি আছে? সাদা, তাই না? জি। আচ্ছা, তাহলে জেপিজি তে সেভ করলে কি করে সে? আর্টবোর্ড সাদাই তো রাখে। না, জেপিজি তে হচ্ছে, হ্যাঁ আর্টবোর্ড সাদা রাখে বলতে জেপিজি কি করে, জেপিজি হচ্ছে অটোমেটিক্যালি একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়, ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাকগ্রাউন্ডে? সাদা কালারের ব্যাকগ্রাউন্ড, অন্য কোনো কালার কিন্তু দেয় না। আচ্ছা দেখেন আমরা এটারে পিএনজি তেও সেভ করবো। এখন দেখেন প্রথমে আমরা এই যে এটা রেজুলেশন খারাপ করে দিচ্ছি, এটা হচ্ছে 72, প্রথমটা আমরা হাই করে দিছিলাম, এটা কোয়ালিটি টলিটি সব আমরা বাজে করে দিচ্ছি, বাজে করে দিয়ে ওকে। এখন এটাকে আমরা আবার এক্সপোর্টে যাব, আবার এক্সপোর্টে যাব, আবার এক্সপোর্টে আসে গিয়ে এখন এটাকে আমরা পিএনজি সেভ করব, ঠিক আছে। এটাকে পিএনজি সেভ করব, ওকে। এটা স্ক্রিন, এটাও এখান থেকে এই যে হাই, এটা হাই করে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন এখানে প্রিভিউ, দেখেন পিএনজি তে সেভ করতে গেছে, সে আমাদেরকে এখানে জিজ্ঞেস করতেছে যে তোমার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। পিএনজি তে তো আমরা জানি যে পিএনজি তে কি হয়, পিএনজি কি করে, পিএনজি তে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড রাখে না, সে শুধু অবজেক্টটাকেই রাখে, ঠিক আছে। মানে এখানে আমরা কিন্তু এখন কোনো ব্যাকগ্রাউন্ড রাখি না, আমরা যদি এখানে একটা বড় একটা শেপ নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড রাখতাম তাহলে কিন্তু ওটাও কিন্তু পিএনজি তে সেভ করলে ওটাও আসবে, ঠিক আছে। আবার দেখেন এখানে দেখেন কয়েকটা অপশন আছে, ট্রান্সপারেন্ট, হোয়াইট, ব্ল্যাক। এখন যদি আমরা এখানে হোয়াইট ক্লিক করি দেখেন পিএনজি তেই সেভ হবে, কিন্তু সে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সে দিয়ে দিচ্ছে। দিয়ে দেবে। আবার যদি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করি সে এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে, তবে পিএনজি তেই হচ্ছে। কিন্তু আমাদের তো ব্যাকগ্রাউন্ড দরকার নেই, পিএনজির মেইন প্রয়োজন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া যে কোনো অবজেক্ট। তো আমরা এটা ট্রান্সপারেন্ট দিয়ে দিই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে হ্যাঁ দেখেন এখানে তো এখান থেকে চাইলে আমরা পিএনজি ফরম্যাটে সেভ করার সময়ও চাইলে এখানে আমরা কোনো অবজেক্ট মানে সরি কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো। আবার
চাইলে ট্রান্সপারেন্ট রাখতে পারো। তো আমরা ট্রান্সপারেন্টই রাখি, কারণ পিএনজির মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড থাকে না। তো দিলাম ওকে। আচ্ছা, এখন এবার আমরা যে দেখি আমাদের যে ফাইলগুলো আমরা সেভ করছি, দেখেন এটা হচ্ছে খুব সম্ভবত প্রথমটা। ঠিক আছে, দেখেন আমাদের আর্টবোর্ডের মধ্যে ছিল হচ্ছে এই যে আর্টবোর্ডের মধ্যে ছিল হচ্ছে এই তিনটা অবজেক্ট। এই যে এটা ছিল, এটা ছিল, আর এটা ছিল। তো হিসাব মতে আমরা দেখছি যে ফটোশপে আমরা যখন সেভ করতে যাই তখন কি হয়, তখন হচ্ছে আর্টবোর্ডের মধ্যে যা থাকে সে শুধু সেগুলাই জেপিজিতেও সে পিএনজিতেও সে সেগুলাই রাখে, আর্টবোর্ডের বাইরের কোনো অবজেক্টকে সে রাখে না, তাই না? এখন দেখেন এখানে হচ্ছে এই যে, হ্যালো শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিন্তু এখন দেখেন এখানে হচ্ছে সে কি করছে, আর্টবোর্ডের বাইরের যত অবজেক্ট আছে সবগুলোকে সে নিয়ে সেভ করে ফেলছে। ঠিক আছে, এবার নেক্সট ইমেজটাতে আমরা যাই। এই যে দেখেন এটা আমরা একটু খারাপ রেজলিউশন দিয়ে ইয়ে করছিলাম, তাই না? এটা যদি আমরা একটু জুম করি, দেখেন জুম কর, এই যে দেখছেন কি অবস্থা, এটা আমরা হচ্ছে খারাপ রেজলিউশন দিয়ে সেভ করছিলাম, তাই না? আমাদের ফটোশপে কি করতে হইতো, ফটোশপে হচ্ছে আমাদেরকে আগেই আমাদেরকে রেজলিউশন বা এটি এগুলো ঠিক করে নিতে হতো, তাই না? কিন্তু এটাতে ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের সেভ করার সময় হচ্ছে আমাদের যে ইয়েগুলো আসে, আমাদের হচ্ছে রেজুলেশন বা যে ব্যাপারগুলো আছে ওগুলো হচ্ছে কাজ করার পরে আমাদেরকে শো করে যে তুমি কোন মানে তুমি কোন ইয়েতে করতে চাও। ঠিক আছে, মানে তুমি কোন কোয়ালিটিতে এটা সেভ করতে চাও। ঠিক আছে, কিন্তু ফটোশপে ছিল আমাদের হচ্ছে কোয়ালিটিটা আগে সিলেক্ট করে নিতে হইতো এবং সেই কোয়ালিটিতে আমাদেরকে ডিজাইন করতে হইতো। ঠিক আছে, এই যে দেখেন এটা আমরা হাই রেজুলেশন দিয়ে করছেন, দেখেন এটা আরো অনেক জুম হচ্ছে। জেপিজি তে দেখেন অনেকটা জুম হয়ে আসার পরে এখন এটা এই যে পিক্সেল গুলা বা ধারগুলা বোঝা যাচ্ছে, কিন্তু এটা যে ভেক্টর ফরম্যাট ওটাতে কখনোই এটা বোঝা যাবে না। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপর দেখেন আমরা একটা পিএনজি সেভ করছিলাম না, যে এটা হচ্ছে গিয়ে পিএনজি, ব্যাকগ্রাউন্ড নাই তো সেজন্য সে কালো দেখাচ্ছে আর কি। তো পিএনজিটা আমরা হাই রেজুলেশনে আচ্ছা, তো দেখেন পিএনজিটাও সেভ করছি। এখন হচ্ছে এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? আমাদের হচ্ছে আমরা একটু আগে একজন যে বললেন আমার যে হয়তো সেভ করলে তো তাহলে হচ্ছে ইয়েগুলো আসতেছে। তো যেমন ধরেন আমরা হচ্ছে এই যে আমাদের হতে আমার একটা ডিজাইন, এই যে ডিজাইনে হয়তো প্রত্যেকটা ইয়ের একটা একটা অংশ করে ইয়েতে দেখা যায়। ঠিক আছে, এই যে যেমন ধরুন আমাদের এরকম একটা ডিজাইন আছে। ঠিক আছে, হ্যালো, জি ধরুন আমাদের এরকম একটা ডিজাইন আছে। এখন হচ্ছে আমাদের মেইন আর্টবোর্ড হচ্ছে এটা। এখন আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এই যে আর্টবোর্ডের যে আমাদের যে ডিজাইনটা আছে আমরা চাই হচ্ছে ওটাই যাতে ভিজিবল হয়। ঠিক আছে, এই যে বাকিগুলো যাতে না থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ। এরপর দেখেন নিচে এই যে ইউজ আর্টবোর্ড নামে একটা অপশন আছে, দেখছেন? যেখানে দেখছে টিক দেওয়া যায়, আবার টিক উঠানো আছে। ঠিক আছে, আমি যদি এখন একটু আগে আমরা যে ইয়েতে সেভ করছিলাম, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই যে ইউজ আর্টবোর্ড এটাতে কি আমরা টিক দিছিলাম? হ্যাঁ ভাই, কিছু করি এটাতে আমরা টিক দেই নাই। ঠিক আছে, এখন আমরা যদি এটার একটা টিক দেই, আমরা এখন সেভ করব ইউজ আর্টবোর্ডে এখানে একটা টিক দিয়ে দিব। টিক দিয়ে দিয়ে আমরা ধরেন এটা একটা নাম দিই, কারণ সেম নাম আমাদের আছে, হাবিজাবি একটা কিছু দিলাম আমরা এটার নাম দিয়ে। এখন আমরা যেটাকে এক্সপোর্ট করব, এখন আমাদের বিভিন্ন অপশন আসতেছে। হ্যাঁ, আমরা একটা লার্জ হাই কোয়ালিটিতে করব, আমরা সবসময় হাই কোয়ালিটিতে সেভ করব। ঠিক আছে, হ্যাঁ। ওকে। তো এরপর দেখেন, ও এই যে হাবিজাবি, এই যে দেখেন, কিছু বুঝতে পারছেন? আমরা ওই যে যখন হ্যাঁ। এক্সপোর্ট অ্যাজে গিয়ে আমরা যখন ইউজ দিস আর্টবোর্ড ওটাতে আমরা যখন টিক চিহ্ন দিলাম, দেওয়ার পরে সে কি করছে, সেভ করার সময় মাহমুদ আপু, আর্টবোর্ডে আর্টবোর্ডে সে সেভ করার সময় কি করছে, আপনার একটু যদি ইয়ে করতে হয় মাইক বন্ধ করে দিন। সে কি করছে, সে হচ্ছে আর্টবোর্ডের মধ্যে
যতগুলো শেপ আছে, আর্টবোর্ডের মধ্যে যতটুকু ভিজিবল আছে সে ওইটুকু, মানে অর্থাৎ সে শুধু আর্টবোর্ডটার অংশটাই সে সেভ করছে। বুঝতে পারছেন আপনারা? এখন কিন্তু সে সবগুলো শেপ সে শো করতেছে না। বুঝতে পারছেন? ম্যাক্সিমাম সময় আমাদের এটাই দরকার হবে, আমাদের হচ্ছে মেইন আর্টবোর্ডের জিনিসটাই আমাদের দরকার হবে, ঠিক আছে? আশেপাশের জিনিসগুলো দরকার হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই যে ফাইল থেকে সেভে গিয়ে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, তখন সেভ করার সময় এখান থেকে আমরা যে ইউজ আর্টবোর্ড দেব। ইউজ আর্টবোর্ড সেম, পিএনজির ক্ষেত্রেও সেম। এই যে আমি দিলাম একটা কিছু, এটা পিএনজি ফরম্যাট এবং ইউজ আর্টবোর্ড। ওকে, দেখেন এই যে ট্রান্সপারেন্ট, এই যে দেখেন সে কিন্তু সবগুলো শেপ দেখাচ্ছে না, এখন শুধু আউটবোর্ডের অংশগুলোই দেখাচ্ছে। যেটা এখন এই যে পিএনজি ফরম্যাটেও সেই সেম কাজটাই করতেছে, ঠিক আছে? সে আউটবোর্ড দেখাচ্ছে না, সেই শুধু শেপগুলোই দেখাচ্ছে যেগুলো আউটবোর্ডের মধ্যে ভিজিবল। আচ্ছা, এই পর্যন্ত যা কিছু দেখাইছি, ঠিক আছে? এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলুন? কেউ কিছু বুঝেন নাই বা একটা কিছু? শেপকে লক করতে হলো কন্ট্রোল সি দিতে হবে না? না না, কন্ট্রোল সি না, শেপকে লক করতে হলে কন্ট্রোল 2 দিতে হবে। টি? কন্ট্রোল 2, নাম্বার কন্ট্রোল ও 2। 2 আচ্ছা। এই যে আমি কন্ট্রোল 2 দিলাম, এখন এটা লক হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ এখন এই যে এই সার্কেলটাকে আমি কিছু করতে পারবো না, এটা আনলক করার আগ পর্যন্ত, ঠিক আছে? আমি বাকি সবগুলোকে মুভ করতে পারবো, বড় ছোট করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ Okay. কিন্তু এটাকে যদি আমার করতে হয় তাহলে হচ্ছে আমি দুইভাবে করতে পারি। এক হচ্ছে লেয়ার থেকে গিয়ে এটা কই আছে এটা বের করতে হবে। এই যে হ্যাঁ, এটা এই লেয়ারে, এই যে দেখেন ভিতরের লেয়ারটাই লক হয়ে আছে, তো এখান থেকে হ্যাঁ লকটা উঠে দিলে এটা আনলক হয়ে যাবে। অথবা আমি যদি কিবোর্ড শর্টকাটে যদি কন্ট্রোল অল্টার 2 প্রেস করি তাহলে দেখেন আনলক হয়ে যাবে। তবে কন্ট্রোল অল্টার 2 প্রেস করার ক্ষেত্রে হচ্ছে যদি একাধিক অবজেক্ট লক করা থাকে তাহলে একসঙ্গে যা যত শেপ আছে সব আনলক হয়ে যাবে। যেমন ধরুন আমি সবগুলোর একসঙ্গে প্রেস করে কন্ট্রোল 2 দিলাম, এখন সবগুলো লক, ঠিক আছে? হ্যাঁ এখন আমি যদি একটা একটা করে আনলক করতে হয় তাহলে কি করতে হবে? আমি জাস্ট স্পেসিফিক ওই লেয়ারে গিয়ে ওইটাকে আনলক করবো। যেমন ধরুন আমার এইটা আনলক করা যাবে, এইটা কোনটা, এটা হচ্ছে হ্যাঁ। এবার আমি এটা মুভ করবো, ইচ্ছা মতো বড় ছোট করবো, ঠিক আছে? কিন্তু আমি যদি কিবোর্ডে কন্ট্রোল অল্টার 2 প্রেস করি এখন হচ্ছে একযোগে সবগুলো লক আনলক একসাথে আনলক হবে। যত শেপ হ্যাঁ আছে তত যা আছে সব আনলক হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আর কার কোনো প্রশ্ন থাকতে বলেন? না বুঝতে পারছি। সবাই এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত যা দেখেছি সবাই সবকিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আর যেগুলো আমরা ওই জেপিজি বা পিএনজি সেভ করব ওই ওই জিনিসগুলো তো নিয়ে আমরা আবার ফটোশপে কাজ করতে পারবো। হুম 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 হ্যালো, হুম জি। আচ্ছা, আরেকটা হ্যাঁ জি বলুন। যে হলো আমি যদি হলো এআই কিংবা ইএস ইপিএস এগুলো যদি সেভ করি এই আশেপাশের যে অংশগুলো ওগুলা তো থেকে যাবে। হ্যাঁ আপনি হচ্ছে আহ, এই যে সেভ অ্যাজ এখানে যত ফরম্যাট আছে প্রত্যেকটা ফরম্যাটে সেভ করেন। এখন এটা যা আছে এইভাবেই থাকবে, এইভাবে এই যে প্রত্যেকটা এরকম প্রত্যেকটা লেয়ার থাকবে, প্রত্যেকটা অবজেক্ট থাকবে এবং সবগুলোকে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, মুভ করতে পারবেন যেদিকে ইচ্ছে সেদিকে ইলাস্ট্রেটরে এনে। বুঝতে পারছেন? হুম হুম আচ্ছা দেখেন আমরা যদি এটাকে পিএইচডি ফরম্যাটের মতো। হুম হুম হুম। আচ্ছা দেখেন এটাকে যদি আমরা এখন ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, এই যে দেখেন ফটোশপ ফাইল, এই যে আমি এটাকে পিএসডি তে সেভ করলাম, ঠিক আছে? রেজুলেশন 300, হোয়াইট লেয়ার, হ্যাঁ রাইট লেয়ার,
ফ্ল্যাট ইমেজ না, যদি এখানে যে পিএসডি তে সেভ করতে গেছে সে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে যে আমি কি লেয়ার রাইট করবো কিনা। হ্যাঁ, আমি লেয়ার রাইট করবো, কারণ আমি যদি লেয়ার রাইট না করে যদি নর্মাল ফ্ল্যাট ইমেজ দেই তাহলে ফ্ল্যাট ইমেজটা হচ্ছে ইয়ের মতোই হবে, জেপিজি বা একটা নর্মাল জেপিজি বা পিএনজির মতোই হবে। আমি অবজেক্ট গুলা আলাদা আলাদা করে আমি কাজ করতে পারবো। কিন্তু যদি রাইট লেয়ার দিই তাহলে সে এক একটা অবজেক্টকে সে এক একটা লেয়ারে সে রাইট করবে, ঠিক আছে। ম্যাক্সিমাম এডিটেবিলিটি ইয়ে থাকবে, অর্থাৎ আমরা চাইবো যে যতটুকু এডিট করা যায়। কালার মোড RGB থাকবে, রাইট লেয়ার্স, ওকে। এখন এটা ফটোশপ ফাইলে সেভ হচ্ছে, আশা করি এটা হয়ে গেছে। এখন এটা ফটোশপ ফাইলে সেভ হয়ে গেছে। এখন আমরা একটু ওপেন করে দেখি তো ফটোশপ ফাইলটা কেমন আসছে এটা। হ্যাঁ, এই যে দেখেন ফটোশপ ফাইলে এটা এভাবে আসছে। এই যে এটা একটা লেয়ারে আসছে, এটা একটা লেয়ারে, দেখেন প্রত্যেকটা। আবার দেখেন এখানে এই সবগুলো, এই যে এগুলো সবগুলো এক লেয়ারে ছিল, তাই না? হ্যাঁ, ওই যে ইলাস্ট্রেটর এগুলো সবগুলো এক লেয়ারে ছিল, এই জন্য সে এখানে এগুলোরে এক লেয়ারেই রাখে, ঠিক আছে। তা আপনি যদি চান যে আপনি আমার একটা ডিজাইন করবেন, সেটা হচ্ছে আপনি ধরেন হয়তো একটা ইয়ে ডিজাইন করবেন, ঠিক আছে, করে হয়তো সেটা আপনি বায়ারকে হয়তো সেটা ইয়েও দিতে হবে, দুইটা ফরম্যাটেই দিতে হবে, ঠিক আছে। কোনো কারণে হয়তো তার সঙ্গে ডিল হয়েছে যে সে বলছে তুমি আমাকে এআইও দিতে হবে, ইপিএসও দিতে হবে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে আপনি কিন্তু একটু মানে ইলাস্ট্রেটরে কাজ করলেও একটু কষ্ট করে আপনাকে লেয়ার মেনটেন করে কাজ করতে হবে, ঠিক আছে। আপনি প্রত্যেকটা শেপ বা ইয়ে নেওয়ার আগে স্যার আলাদা এপিজি কি বললেন? হুম স্যার যে কি দুইটা ফরম্যাটে দিতে হবে, দুইটা ফরম্যাট কি? হ্যাঁ, দুইটা ফরম্যাট হচ্ছে পিএসডি আর এআই। পিএসডি মানে হচ্ছে ফটোশপ ফাইলটা, ঠিক আছে, স্যার আর এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা। তো এআই এর মধ্যে হচ্ছে এআই সাপোর্টেড আরো ফাইলগুলো হচ্ছে পিডিএফ, ঠিক আছে। এই পিডিএফ ও সাপোর্ট করে, তারপরে এসভিজি টা, এসভিজি করে, ইপিএস করে। তবে ইপিএসটাই বেশি ইয়ে হয়, ইপিএস, হ্যাঁ। ইপিএস অনেক জায়গায় ইউজ হয়, মানে ক্লায়েন্টরা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ওরা ইপিএসটাই চায়। তো আপনাকে যদি বলে হয় যে ধরেন আপনার সঙ্গে ডিল হয়েছে যে আপনি তাকে ডিজাইন করে দেবেন, ঠিক আছে, হয়তো সেটা একটা ফ্লায়ারও হতে পারে, একটা ভিজিটিং কার্ড হতে পারে, বা অন্য যে কোনো ডিজাইন হতে পারে। এখন সে হয়তো আপনার সঙ্গে ডিল হয়েছে, বলছে যে তুমি আমাকে এডিটেবল ফরম্যাট দুইটাই দিতে হবে, ঠিক আছে। পিএসডি ফাইলও দিতে হবে, অর্থাৎ ফটোশপে যাতে এটাকে এডিট করে আবার রিইউজ করা যায়, বা এরকম একটা এডিটেবল ফাইল, আবার ইলাস্ট্রেটরেরও এডিটেবল ফাইলটা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি কাজ করবেন ইলাস্ট্রেটরে, তবে লেয়ার মেনটেন করে আপনি কাজ করবেন, করার পরে এরপর এক্সপোর্ট অপশনে গিয়ে আপনি পিএসডি তে ওটা সেভ করবেন, ঠিক আছে। সেভ করে এরপর আপনি তার জন্য পিএসডি টা রেডি করবেন। এই যে দেখেন আপনি লেয়ার গুলোর নাম, এই যে এখানে ওই ইয়ের মতো ফটোশপের মতো এখানে এই যে ডাবল ক্লিক করে আচ্ছা, ওইভাবে সেভ করতে হলে তাহলে তো প্রথমে আমি এআই সেভ করব, তারপরে গিয়ে এক্সপোর্ট করে ওই হুম 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 ইয়েতে। হুম হুম হুম, প্রথমে এআই বাই পিএস এ সেভ করবেন, সেভ করে এরপর আপনি পরবর্তীতে এক্সপোর্ট এসে গিয়ে পিএসডি তে সেভ পিএসডি তে করবেন, সেভ করব। ঠিক আছে। হ্যাঁ, যে এখান থেকে আপনার লেয়ার গুলো, আমি যে এখানে লেয়ার গুলো কিন্তু নামকরণ করিনি, নামকরণ করলে কিন্তু এখানেও কিন্তু চলে আসতো, ঠিক আছে। তারপরে এখানে যদি আমাদের লেয়ার গুলো যদি গ্রুপিং করতাম, যেমন ধরেন একাধিক লেয়ার একসঙ্গে আমি সিলেক্ট করবো, তাহলে হচ্ছে যে কন্ট্রোল প্রেস করে একটা একটা করে লেয়ার সিলেক্ট করে পরে কন্ট্রোল জি, যেগুলা আমি করব ওইগুলা সবগুলা সিলেক্ট করে তারপরে আচ্ছা এখানে লেয়ার গ্রুপ করা যায় না। আচ্ছা এখানে লেয়ার গ্রুপ করা যায় না, ওটা আপনারা লেয়ার বলতে যে আমরা যে অবজেক্ট গুলো নিচ্ছি ওইগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে তো। না, ইলাস্ট্রেটরে লেয়ার গুলো গ্রুপ করতে পারবেন না, ওটা হচ্ছে ফটোশপে পারবেন। এখানে গ্রুপ করার অপশন নাই, মার্জ করার আছে মেবি। এটা দিয়ে কি ভিডিও এডিটিংও করে ভাইয়া? খুব সম্ভবত ভিডিও এডিটিংও করা যায় সম্ভবত, আমি শিওর না। আমি এরকম কিছু মানে আমি তো 2020 এরটা করছি, এখানে এরকম
দেখলাম আর কি। আচ্ছা, মেবি করা যায়। ভিডিও সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আপনার যাদের আছে আপনারা হয়তো ভালো বলতে পারবেন। আমি আসলে ভিডিও নিয়ে কাজ করি না, তো তাই আমি বলতে পারতেছি না। ভিডিও তো মনে হয় অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে করা হয়। প্রিমিয়ার প্রো আর হলো হ্যাঁ, ভিডিওর জন্য অ্যাডোবে আফটার ইফেক্ট, সফটওয়্যার আছে, আফটার ইফেক্টস আছে, প্রিমিয়ার প্রো আছে, আবার এই ফটোশপ। দুটাই ভালো কাজ করে আর কি। আবার ফটোশপেও আপনি ভিডিও ওপেন করা থাকে। ফটোশপেও ভিডিও এডিট করা দেখলাম। আমি দেখছি যে ফটোশপে ভিডিও ওপেন হয়েছে, কিন্তু কিভাবে এডিট করে ওটা আমি জানি না। ওটা আপনারা জানতে হলে আপনারা গুগল ইউটিউব করতে পারেন। গুগল ইউটিউব করলে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে হচ্ছে ফটোশপে বা যদি ইলাস্ট্রেটরে যদি অপশন থাকে যে ভিডিও এডিট করা, তাহলে কি টাইপের এডিট করা যায়। ঠিক আছে, তো আমার মনে হয় যে ওই করা যায় আর কি, যার সাথে ভিডিওর উপর আবার নিচে আপনি একটা ডিজাইন দিয়ে দিলেন বা একটা লেখা দিয়ে দিলেন। ঠিক আছে, এক্সপোর্টে প্রচুর টাইম, একটা দিছিলাম আর করি নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাঝে মধ্যে এগুলো কি আসে, অদ্ভুত অদ্ভুত ডিজাইন চলে আসে ডিসপ্লের উপরে। আচ্ছা, তো এই পর্যন্ত যতটুকু দেখাইছি, কারো এটাতে কোনো সমস্যা আছে? না কেউ স্যার। কিছু বুঝেন নাই? ইয়া কেউ কিছু বুঝেন নাই? আর এমন কি কিছু আছে? স্যার ইপিজি কি? হ্যাঁ হ্যাঁ, ইপিজি ইপিজি না, ওটা হচ্ছে ইপিএস। এস এই যে ইপিএস, এই যে ইলাস্ট্রেটর ইপিএস। ইপিএসটাও হচ্ছে একটা ফরম্যাট, এটাও হচ্ছে এই এআই এর মতোই এডিটেবল। অর্থাৎ আমি যদি এটা ইপিএস এ সেভ করি, এই যে আমি এটা ইপিএস এ সেভ করলাম। ঠিক আছে, এসব হাবি চাবি আসবে, দিলাম। ওকে, এখন এটা ক্লোজ করে দিই। আমরা কি এই মাত্র আমরা যে আর্টবোর্ডটা নিয়ে কাজ করছি, এটা কি আমরা এআই সেভ করছিলাম? হ্যাঁ যে ভাই করছে কানেক্ট। কই না, এআই আমরা সেভ করিনি। দেখেন, দেখো তো শেষ, আমাদের কাজ শেষ হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা ইপিএস সেভ করছি, আমরা ইপিএস টা ওপেন করি। এই যে দেখছেন সেম ফাইলটা, দেখছেন? ইপিএস হচ্ছে এডিটেবল ফরম্যাটটা ইয়ে করে। ঠিক আছে, আপনি এআই বা ইপিএস যে কোনো একটা সেভ করলেই হবে, তাহলে দুইটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ক্লায়েন্টরা মনে হয় মাঝে মধ্যে বেশিরভাগ, মানে আমি ব্যক্তিগতভাবে আমার যে ইয়েটা আছে, ওরা দেখলাম যে ইপিএসটাই চায় বেশি, সেই জন্য ওদেরকে আমি ইপিএস দিই। ইপিএস মেবি আরো কিছু ইয়েতে মেবি সাপোর্ট করে, আর কিছু জায়গায় সাপোর্ট করে ইপিএস, সেই জন্য ওরা সবাই ইপিএস চায়। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে অবজেক্টকে আগে পিছিয়ে আনানো বা বড় ছোট করা। ঠিক আছে, এখন একটা অবজেক্টকে আমরা সামনে আনবো বা একদম পিছনে আনবো, সেটা কিভাবে আনবো? ঠিক আছে, তো সেটা আমরা দুই ভাবে আনতে পারি। একটা হচ্ছে এই যে লেয়ার প্যানেল থেকে গিয়ে, ধরেন এই যে এই লেয়ারটাকে যদি আমি টেনে এখানে উপরে নিয়ে যাই, তাহলে দেখেন এখন এই লেয়ারের যত শেপ আছে সবগুলো সবার উপরে চলে আসছে, দেখছেন? এই যে আবার এই লেয়ারটাকে টেনে নিচে নিয়ে গেলে এখন এই লেয়ার যা আছে সব পিছনে চলে গেছে। এই লেয়ারে কি কি আছে, এই যে এটা আছে, এটাও সবার পিছনে চলে গেছে। সরি, এই যে এটা সবার পিছনে চলে গেছে, এটা সবার পিছনে চলে গেছে। ঠিক আছে, এখন আরেকটা অপশন আছে এগুলোকে সামনে পিছিয়ে আনা। দেখেন, ধরেন আমার এই অবজেক্টটা যেটা আছে, ঠিক আছে, এটাকে আমি সামনে আনবো। তো আমি কি করব, প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করব। একভাবে তো হচ্ছে লেয়ার থেকে করতে পারি, আরেকভাবে হচ্ছে এখন আমি কি করলাম, আচ্ছা এখানে দেখেন আরেকভাবে করতে পারি। দেখেন, এখন এই মুহূর্তে সবার উপরে আছে এই লেয়ারটা, তাই না? তা আমি এই লেয়ারের আন্ডারে যে এই যে শেপটা আছে না, এই যে এই লেয়ারের আন্ডারে যে এই যে শেপটা আছে না, আমি চাচ্ছি যে এটা সবার উপরে আসবে। তা আমি একটা জিনিস করতে পারি, এটাকে এখান থেকে যে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে গিয়ে এই যে এই লেয়ারটার উপরে ছেড়ে দিতে হবে। তাহলে এখন এই যে এই লেয়ারটার আন্ডারে দুইটা সাব লেয়ার হয়েছে, একটা সেটা আর একটা সেটা। ঠিক আছে, এটা কিন্তু স্বতন্ত্র কোনো লেয়ার হবে না, এটা জাস্ট আর একটা মেইন লেয়ার যেটা থাকবে ওটার ভিতরে গিয়ে ওটার আন্ডারে চলে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা,
আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যেমন ধরুন আমি এইটাকে, এই যে সবুজ যে লেয়ারটা আছে এটাকে আমি সবার উপর আনবো। তো কি করবো আমি, তখন আমি হচ্ছে এই যে শেপটা আছে শেপটাকে আমি প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে এটার উপর আমি রাইট বাটন প্রেস করব, রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন হাবি জাবি এই সেই। তো আমি এখান থেকে গিয়ে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, দেখেন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ অপশন যাব। অ্যারেঞ্জ অপশনে গিয়ে দেখেন এখানে আছে 4টা অপশন আছে, এখানে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাক। ব্রিং ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট মানে কি, যদি আমরা এটা এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে যদি আমরা ব্রিং টু ফ্রন্ট ফ্রন্ট দেই তাহলে হচ্ছে আচ্ছা, যেহেতু এটা আলাদা আরেকটা লেয়ারে আছে এজন্য এটা একদম সামনে আসতেছে না। যেমন ধরুন আমরা যদি এটার ক্ষেত্রে করি, ওই লেয়ারের আন্ডারে তো অনেকগুলো। ওই লেয়ারের আন্ডারে, এটা হচ্ছে একটা লেয়ারের আন্ডারে। ধরেন ম্যাক্সিমামটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা হয়তো লেয়ার লেয়ার হয়তো আপনারা মেনটেন করবেন না, বা বেশিরভাগই লেয়ার মেনটেন করেন। সবাই দেখা গেছে হচ্ছে একটা লেয়ারে পুরো ডিজাইনটা করে ফেলা, অর্থাৎ পুরো ডিজাইনের এগুলো সব একটা লেয়ারের আন্ডারেই হয়ে থাকে। তো দেখেন এখন আমাদের এখানে সবচেয়ে পিছনে আছে হচ্ছে এই যে পলিগন, রেড পলিগন শেপটা, তাই না? হ্যাঁ আমরা এটাতে হচ্ছে আমরা এটাতে ফ্রন্টে আনতে চাই, এখানে সবগুলো কিন্তু একটা লেয়ারে আছে। এটাকে ফ্রন্টে আনতে চাইলে এটাতে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে যদি আমি ব্রিং ফ্রন্ট দেই, ব্রিং ফ্রন্টের সাথে সাথে সে এটাকে সবার সবার উপরে নিয়ে আসছে, দেখছেন? এখন প্রত্যেকটা শেপ কিন্তু এটার পিছনে, বুঝতে পারছেন? হ্যাঁ হুম। আবার যদি আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আমি যদি আবার এটাকে অ্যারেঞ্জ থেকে যদি ব্রিং সেন্ড ব্যাক দেই তাহলে এটা আবার একদম সবার পিছনে চলে গেছে, দেখছেন? এখন বাকি শেপগুলো সবগুলো এটার উপরে, দেখছেন? আবার দেখেন এটাতে রাইট বাটন, এই যেটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখেন এখন আর এখানে গেলে যে ব্রিং ফ্রন্ট দেখলাম, সেন্ড ব্যাক দেখলাম, এখন হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড থেকে ব্রিং ফরওয়ার্ড যদি আমরা দিই তাহলে দেখেন এখন হচ্ছে সে এটার সামনে, ইমিডিয়েট সামনে যে একটা শেপ ছিল সে শুধু ওইটার সামনে আসছে, কিন্তু বাকিগুলো যেগুলো আছে ওগুলোর সামনে সে এখন আসে। তা আমি যদি এটাকে আবার এখানে রাইট বাটন ক্লিক করে আবার আরেক দিকে যদি আবার ব্রিং ফরওয়ার্ড দেই এখন আরেকটা শেপের সামনে সে আসে। অর্থাৎ ব্যাপারটা এমন যে একটা লাইন আছে, ঠিক আছে? একটা লাইনের মধ্যে আপনি এখন একজন একজন করে সামনে আগাইতেছেন, ঠিক আছে? একজন একজন করে আপনি ওদেরকে ঠেলে দিয়ে আপনি একজনকে আপনার সামনে যে আছে তাকে পেছনে ঠেলে দিয়ে আপনি সামনে চলে আসলেন, আবার তার সামনে সামনে যে আগাবে তখন ফরওয়ার্ড, আর যখন পেছনে যাবে তখন ব্যাকওয়ার্ড। হ্যাঁ। আর যদি ব্রিং ফ্রন্ট দেন তাহলে একবারে সে একদম ফ্রন্টে নিয়ে আসবে, আর যখন আবার একদম সেন্ট ব্যাক দিবেন তখন একবারে একদম পিছনে চলে একেবারে যাবে। সে পেছনে নিয়ে যাবে, একেবারে সেন্ট ব্যাক, ঠিক আছে? হুম এখন এটা তো আপনারা এখান থেকে বুঝলেন, ঠিক আছে? এখন হুম। এটা কিবোর্ড শর্টকাট কি, এই যে দেখেন কিবোর্ড শর্টকাট গুলো এখানে কন্ট্রোল প্লাস। দেখছেন, এই যে হ্যাঁ ব্রিং ফ্রন্টটা যদি দিতে চান তাহলে হচ্ছে শিফট কন্ট্রোল, শিফট কন্ট্রোল। এটা প্লাস না, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। আমাদের ও থার্ড আচ্ছা ব্র্যাকেট, আচ্ছা। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ডান পাশেরটা, ঠিক আছে? হুম ডান পাশেরটা দিলে হচ্ছে সে ফ্রন্টে আসবে বা ফরওয়ার্ডে আসবে। আপনি যদি কন্ট্রোল দিয়ে ডান পাশের থার্ড ব্র্যাকেটটা দিতে থাকেন তাহলে সে একটা একটা করে সামনে আসবে। আর যদি শিফট কন্ট্রোল চেপে ধরে ডান পাশের যে যেই থার্ড ব্র্যাকেটটা আছে ওইটা দেন তাহলে সে একবারে সামনে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ আবার সেন্ড ব্যাকওয়ার্ড ক্ষেত্রেও সেম, আপনি যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের যে বাম পাশেরটা ওইটা দেন তাহলে সে এক স্টেপ করে সে ব্যাকে নিয়ে যাবে, পিছনে যাবে। পেছনে যাবে। আর যদি শিফট কন্ট্রোল একসঙ্গে দেন আপনি থার্ড ব্র্যাকেটের বাম পাশেরটা দেন তাহলে হচ্ছে সে একবারে পেছনে নিয়ে যাবে। এবার আমরা শর্টকাট টেকনিক গুলো অ্যাপ্লাই করব। এটাতে আমরা সিলেক্ট করলাম, চলে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের ডান পাশটা দিলাম,
দিতে 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 এখন সে সবার ফ্রন্টে চলে আসছে, ঠিক আছে। এখন আমি আবার কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের যে বাম পাশেটা সেটা দিলাম। এখন সে উম, এখন সে সার্কেল শেপের পিছনে গেছে। এখন সে গ্রিন শেপটার পিছনে গেছে। এখন সে চকলেট কালারের যে শেপটা ছিল এখন সে সেটার পিছনে চলে গেছে, বা একদম সবার পিছনে চলে গেছে। এখন একবারে ওকে আমরা সামনে আনি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। এখন সে একদম সামনে, আবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা। এখন আবার সবার সে পিছনে। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা। তো এই গেল আমাদের মোটামুটি সিলেক্ট অপশনগুলো। আরেকটা জিনিস দেখো, আচ্ছা দেখেন দেখেন এখানে এই যে শেপগুলোর মধ্যে কিছু সুন্দর কিছু অপশন আছে। দেখেন আমাদের হচ্ছে যেমন ধরেন এই যে শেপটা আছে, ঠিক আছে। আমাদের হয়তো শেপটা হয়তো একটা অংশ কেটে ফেলতে হবে, ঠিক আছে। আমার চাই হচ্ছে শেপটা অংশটা থাকবে না। তো সেক্ষেত্রে দেখেন এখানে যে গোল গোল করে একটা এই যে একটা আইকন আছে না, এটা দেখছেন? এই যে এটাতে আমরা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এটা সিলেক্ট হয়েছে। এখন এটাতে যারা আপনি ক্লিক করেন, ক্লিক করে এখন যদি আপনি এটাকে আস্তে আস্তে বড় ছোট করেন, দেখেন এতটুকু পর্যন্ত যদি আমরা ছোট করি তাহলে দেখেন এই অংশটা সে কেটে ফেলছে, নাই করে ফেলছে, ঠিক আছে। আবার যদি এরকম দিই সে এটাকে করে ফেলছে পাই চার্টের মতো, এই যে দেখেন সে সেটাকে একদম কমায়। আবার এখান থেকে আনি সে, তারপর আমরা এখান থেকে এর এই জিনিসটা আমরা করতে পারবো। যদি আমাদের কোনো কারণে যদি ধরেন এইটার দরকার হয়, আমরা ওই ক্ষেত্রে আমরা কি করছিলাম, ফটোশপের ক্ষেত্রে আমরা কি করছিলাম মনে আছে? ওই যে সাবস্ট্রাক্ট করে করতে হয়েছিল, তাই না? এখানেও সেভাবে করা যাবে, তবে শর্টকাট টেকনিক ওরা এটা এখানে দিয়ে দিচ্ছে, এটা স্পেশাল ফিচার। এটাই ভালো। এটা আগে ছিল না মেবি, এটা মেবি এই রিসেন্ট এইগুলাতে অ্যাড করছে, ঠিক আছে। হ্যাঁ, তারপর ওকে, এটা তো গেল হচ্ছে সার্কেল শেপের জন্য। তো দেখেন এখানে যে আমরা ওই যে শেপ টুলটা, এখানে দেখেন একটা শেপ টুল আছে, এখানে এই যে রেক্টেঙ্গেল টুল আছে এখানে। দেখেন রেক্টেঙ্গেল টুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুলটা কি জিনিস? এই যে ফ্লেয়ার টুল হচ্ছে একটা, আপনারা বুঝবেন না, এটা হচ্ছে কোন একটা কিছুতে একটা ঝলকানির ইফেক্ট দেওয়ার জন্য, ঠিক আছে। যেমন ধরেন আমরা কি জানি স্টার হচ্ছে অনেক স্টার থেকে ইয়েগুলো থাকে, তাই না? এখন ওই যে ঝলকানির যে ইফেক্টটা আছে এটা তো ফ্রন্টে আসতে হবে, তাই না? রাইট বাটন ক্লিক করে এটাকে অ্যারেঞ্জকে এখন দেখেন স্টারটাকে আমরা একটু বড় করি, কেমন? বেশি বড় হয়ে গেছে আমার। স্যার ইফেক্টটা কি বাড়ানো যায় না? হুম ওই ঝলকানো ইফেক্টটা আর কি এটা কি করা যাবে না? বাড়ানো যাবে না? বাড়ানো বলতে বড় করা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়। হ্যাঁ, বড় তো করা যাবে। এই যে আমি এটা টান দিলে বড় হচ্ছে। শিফট অল্টা, ঠিক ওই যে শেপ টুলের মতোই, শিফট অল্টা চাপ দিলে চারদিক থেকে বড় হবে। এটা হচ্ছে একটা শেপের উপর রাখবেন। এই যে দেখেন এখন মনে হচ্ছে না পাড়াটা সিলেক্ট করা যাবে, এটা লক করে দিই, কন্ট্রোল দেখেন এখন মনে হচ্ছে তারাটা ঝলকানি দিচ্ছে, তাই না? ঠিক আছে, এটাতে বিভিন্ন ডিজাইন আছে, এরকম ঝলকানি ইফেক্ট দেওয়ার জন্য আপনারা এই যে ফ্লেয়ার টুলটা আছে ওটাতে আমরা এটা দিব। এটা হচ্ছে স্টার টুল। স্টার টুল দিয়ে হচ্ছে স্টার দিবেন আপনি, এই যে স্টার রাখবেন। তারপর পলিগন টুল দিয়ে হচ্ছে পলিগন শেপ রাখবেন। এখন হচ্ছে পলিগন শেপের জন্য আমাদের তো ইয়ে দরকার, তাই না? আমরা হচ্ছে পলিগন শেপে আমরা দেখছিলাম যে আমাদের ইয়েটা বড় ছোট করতে পারি, তাই না? বড় ছোট করতে পারি, বা পলিগনের যে সাইডটা আছে, যেমন ধরেন এটা হচ্ছে 1 2 3 4 5 6টা আছে। এখন আমাদের কটা? আমরা 7টা দিব, ঠিক আছে। তো আমরা কেমনে দিব? তো আমরা হচ্ছে প্রত্যেকটা শেপের ক্ষেত্রে এই যে দেখেন আমরা যদি
এই যেভাবে টান দিয়ে যদি না নিই তাহলেও এই যে দেখো প্রত্যেকটা শেপের ক্ষেত্রে আমরা জাস্ট এই যে পলিগনটা সিলেক্ট করলাম, তো করে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে এখন দেখেন সে সাইড আমাদেরকে দেখাচ্ছে, রেডিয়াস দেখাচ্ছে। তো আমরা ধরেন রেডিয়াস হচ্ছে কত, আমার ধরেন রেডিয়াস হচ্ছে 4, অর্থাৎ এটা 4 ইঞ্চি বড় হবে, 4 ইঞ্চি প্রস্থ হবে আর কি। তারপর সাইড হচ্ছে আমরা দিব 7 বা 8 দিলাম। ওকে, এখন দেখেন সে 8 সাইডের একটা ইয়ে নিয়ে আসছে, ঠিক আছে। তারপর রেক্টাঙ্গেল টুলের ক্ষেত্রেও সেম, রেক্টাঙ্গেল টুল নিয়ে আমি যখন এই যে একটা ক্লিক করব দেখেন এখন সে যে ওয়াইড আর হাইট দেখাচ্ছে, আমার কত ওয়াইড দরকার কত হাইট দরকার। তো আমার যত ওয়াইড বা হাইট দরকার তত দিয়ে আমি ওকে। তারপর রাউন্ডেড রেক্টাঙ্গুলার ক্ষেত্রেও সেম, রাউন্ডেড রেক্টাঙ্গল যখন দিচ্ছি তখন সে আমাকে দেখাচ্ছে ওয়াইড হাইট এবং কর্নার রেডিয়াস কত। তো ওয়াইড হাইট একটা দিব, কর্নার রেডিয়াস আমরা দিলাম 5। ওকে, এখন সে ওই অনুযায়ী একটা সে রাউন্ডেড কর্নার ওয়ালা সে একটা শেপ নিয়েছে। এলিপস টুলের ক্ষেত্রেও সেম, ওয়াইড আর হাইট দিবেন, সে নিয়ে নেবে। স্টারেও সেম, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখন আপনার স্টারে কয়টা মাথা দিবেন আপনি, আমাদের এখানে তো 5টা আছে, আপনি তো 6-7টা দিবেন, ধরেন আমরা 10টা দিই। ওকে, এই যে আমাদের এখন যে স্টার শেপটা নিচে সে সেটার 10টা মাথা বের করছে, ঠিক আছে। হুম। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন কর্নার রেডিয়াস, শেপগুলোর কর্নার রেডিয়াসের ব্যাপারটা আপনাদেরকে দেখাই। ধরেন ফটোশপে আমরা দেখছিলাম যে আমাদের হচ্ছে কোন একটা শেপ যদি আমরা নেই, কিন্তু কোনো কারণে যদি সেটার কর্নারকে আমরা রাউন্ডেড করতে হয় তাহলে হচ্ছে আমাদের যে কর্নার রেডিয়াস যে অপশনটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র কর্নার রেডিয়াস যে শেপটা আমরা নিতাম সেটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হইতো আর কি। সেটার বাইরে থেকে কোনো একটা শেপ যদি আমরা নিতাম তাহলে সে সেটার কর্নার রেডিয়াসকে সে রাউন্ড করতে পারতো না, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন কেন হচ্ছে সে, এই যে আমি যদি এখানে একটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা এই যে এই যে একটা বিন্দুর একটা অপশনটা আসছে দেখতেছেন, এটাতে যখন মাউস পয়েন্টারটা নিচ্ছি তখন হচ্ছে দেখেন আমার মাউস পয়েন্টারের নিচে একটা রাউন্ডেড একটা শেপ দেখাচ্ছে। এটা কি নির্দেশ করতেছে? এটা নির্দেশ করতেছে যে এই কর্নারটা রাউন্ড হবে কিনা, ঠিক আছে। তো আমি যে শেপটা সিলেক্ট করে এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করে এটা ধরে রাখলাম, ধরে এটাকে আমি আস্তে আস্তে টান দিচ্ছি, দেখেন আস্তে আস্তে হচ্ছে যে কর্নার গুলো আছে এগুলো সবগুলো কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? হুম। এই যে এখন আমি পুরোটা হ্যাঁ পুরোটা, এখন যদি আমি এটাকে একদম সেন্টারে নিয়ে আসি এখন এটা একটা একদম সার্কেল হয়ে গেছে। হ্যাঁ। আমি আবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে যে এটা যে এখন সেন্টারে আছে এটাকে আবার সিলেক্ট করে আস্তে 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 দূরে নিয়ে যাচ্ছি, দূরে নিয়ে এখানে ছেড়ে দিলাম। ওকে, এখন দেখেন সে একটু একটু করে রাউন্ড করে রাখছে। আবার যদি এটাকে একদম সিলেক্ট করে আবার একদম ওই কর্নার নিয়ে যায় দেখেন এখন একেবারে কর্নার, ঠিক আছে। প্রত্যেকটা শেপের ক্ষেত্রে এটা দেখেন, এটার ক্ষেত্রেও সেম। আচ্ছা, এটার ক্ষেত্রে শো করতেছে না, এটার ক্ষেত্রে কিভাবে শো করবে এটা আমি একটু পরে দেখাবো। এটাতে দেখেন এটাতেও সেম, এই যে ক্লিক করলাম দেখছেন, আবার এখান থেকে ক্লিক করলাম। ওকে, সেম এখন যে আমাদের যে এগুলো আছে দেখেন, এই যে এটা একটা নর্মাল রেক্ট্যাঙ্গেল শেপ, এই যে এটাতে ক্লিক করে যদি আমরা ধরে রাখি দেখেন এটা এখন রাউন্ডেড হয়ে গেল, দেখেন দেখছেন যে আরো করতেছি আরো করতেছি, দেখেন এখন মোটামুটি এটা এরকম হয়ে গেল। ধরেন এটা যদি এখন দৈর্ঘ্য প্রস্থ একই হইতো তাহলে এটা পুরোপুরি একটা পারফেক্ট সার্কেলে হয়ে যেত, কিন্তু এটার প্রস্থ একটু বেশি হওয়াতে এটা পারফেক্ট সার্কেল হচ্ছে না, ঠিক আছে। এটা একটু হালকা ইয়ে থাকতে, আবার এটা ক্লিক করে আমি আবার ধরে নিয়ে গেলাম, এটা এখন আবার রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। আবার এটা তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, আমার এটা আমরা পেলাম যে না এটা কর্নার থাকবে, কর্নার হয়ে গেল। আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টেনে টেনে নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে। আবার এটাকে উপরে নিয়ে গেলাম। ওকে, এখন হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে আমাদের যে কোনো একটা কর্নার আমরা ইয়ে করবো, ঠিক আছে, একটা কর্নার বাঁকা করবো, বাকিগুলো ঠিক থাকবে। তো আমরা কি করবো, প্রথমে শেপটাকে সিলেক্ট করে এই যে পয়েন্ট আছে এটাতে ডাবল ক্লিক করবো, সরি এটাতে হচ্ছে ডাবল ক্লিক করে আমি ছেড়ে দেবো না,
ডাবল ক্লিক করে সেকেন্ড যে ক্লিকটা ওটা ধরে রাখবো এটার উপর। বুঝতে পারছেন? এই যে প্রথমে একটা ক্লিক করলাম, এরপরে আচ্ছা আচ্ছা ডাবল ক্লিক করার দরকার নেই, শুধু একটা ক্লিক করলেই হবে। আমরা তখন এটাকে বড় মানে রাউন্ডের রেক্টেঙ্গেল করতে হবে। জাস্ট এটাকে এই যে ক্লিক করে আমরা ছাড়ি নাই, ধরে টেনে ধরে নিয়ে আসছি, আবার ক্লিক করে আবার এটাকে টেনে ধরে নিয়ে ছেড়ে দিচ্ছি। কিন্তু এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা জাস্ট একটা ক্লিক করবো, একটা সিলেক্ট করবো, এই যে একটা ক্লিক করে এখন আমরা শুধু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এরপর আমি যখন আবার ক্লিক করে এটাকে টেনে নিয়ে আসতেছি, দেখেন এখন শুধু এই মাথাটাই হচ্ছে ইয়ে হচ্ছে, গোল হচ্ছে, রাউন্ডেড হচ্ছে, অন্যগুলো হচ্ছে না। ঠিক আছে, কিন্তু এখন এই অবস্থায় আসার পর আমি যদি আবার যে এভাবে ক্লিক করে যদি আমি আবার টানতে চাই, তাহলে এখন হচ্ছে সে আবার সবগুলো একসঙ্গে রাউন্ড করতে। ঠিক আছে, এটা কেন করতেছে, কারণ হচ্ছে আমি ক্লিক করে করি। আচ্ছা, আমি যদি এখন আবার এটাকে ক্লিক করে সিলেক্ট করি, তাহলে এখন এটা হবে। এটাকে ক্লিক করে সিলেক্ট করি, এটা হবে। এটাকে ক্লিক করে সিলেক্ট করি, এটা হবে। আবার যদি জাস্ট একটা ক্লিক করে যদি আমি বড় ছোট করি, তাহলে সবগুলো একসঙ্গে হবে। এটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, সবাই সবাই বুঝতে পারছেন? এটা একটু কনফিউজিং, অনেকে বুঝবে না হয়তো বা। জি ভাইয়া, বুঝতে পারছি। হুম, ওকে। এবার দেখেন, যেমন ধরেন এবার হচ্ছে আমার আমি হয়তো যে কোনো দুইটা কর্নার আমি একসঙ্গে রাউন্ডেড করব। ঠিক আছে, আমার ইয়ার দরকার নেই, আমার হচ্ছে একাধিক মানে হয়তো ধরুন আমি এই কর্নারটা আর এই কর্নারটা রাউন্ড করব। ঠিক আছে, তাহলে আমি এটা কিভাবে করবো, তাহলে হচ্ছে আমি প্রথমে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এরপর কন্ট্রোল চেপে ধরে আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এরপর আমি এটাকে টেনে ধরে, সরি, প্রথমে এটা সিলেক্ট করব, হ্যাঁ কন্ট্রোল না, আমি প্রথমে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এরপর আবার শিফট চেপে ধরে রেখে আমি আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এরপর শিফট ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর এখন দেখেন এখন কিন্তু এই দুটো সিলেক্ট করা আছে, এই দুটো কিন্তু সিলেক্ট হওয়া আছে। সরি, আচ্ছা আবার করি, সিলেক্ট করব, শিফট চেপে ধরে আবার এটা সিলেক্ট, কি হচ্ছে সেটা, এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আবার এটা সিলেক্ট করলাম, করার পর এখন আমি এটা অথবা এটা যে কোনো একটা আবার ক্লিক করে ধরে টেনে ধরে আমি যখন আস্তে আস্তে টান দিব, দেখেন এখন হচ্ছে এই দুটোই শুধু রাউন্ডেড হচ্ছে, দেখছেন? বুঝতে পারছি। পাপড়ি হয়ে গেল। হ্যাঁ, এখন এটা একটা পাতা সাইজের একটা হচ্ছে। আবার এটাকে টেনে ধরে আবার আমরা এভাবে করলাম, ওকে, এখন ওটা হচ্ছে এরকম একটা শেপ হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। আবার আমি যদি এখন এটাকে যদি এভাবে করি, তাহলে যতগুলো কর্নার আছে সবগুলো একসঙ্গে হয়েছে। আবার আমি ধরেন আমি হচ্ছে যে এটা ক্লিক করব, এটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এটাও ক্লিক করলাম, শিফট চেপে ধরে এটাও ক্লিক করলাম, এই যে তিনটা সিলেক্ট করছি, তিনটা যে কোনো একটাকে আমি ক্লিক করে ধরে এনে কি করে দিতে পারবো, দেখছেন? আবার এটা ক্লিক করে আবার এটা ক্লিক করে এটা, আবার এটা ক্লিক করে এটা, কিংবা যদি একসঙ্গে করতাম তাহলে হচ্ছে এভাবে একসঙ্গে সবগুলো সার্কেল হয়ে যেত, অথবা অথবা এই যে, এই যে, মিডল পয়েন্টে ক্লিক করে একটা একটা করে মানে সাইডই করা যাবে। হ্যাঁ এটা হচ্ছে আমি যদি কর্নার যে কোনো একটা কর্নার যদি করতে চাই, তাহলে তো আগে সেটাকে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে এরপর টান দিতে হবে। কিন্তু যদি আমি একবারে যদি আমি জাস্ট এই যে একটা ক্লিক করে একবারে একটা ক্লিক করে ধরে রেখে এই যে না ছেড়ে আমি যদি এভাবে টেনে নিচে ধরে নিয়ে আসি, তাহলে হচ্ছে একসঙ্গে চারোটাই একসঙ্গে, চারোটার কর্নার রেডিয়াস একসঙ্গে বড় ছোট হচ্ছে। বুঝতে পারছেন? চারো কর্নার একেবারে। আর সেটা যদি একটা সার্কেল শেপ হয়, তাহলে হচ্ছে যে একদম সেন্টারে নিয়ে আসলে সেটা একটা পারফেক্ট বৃত্ত হয়ে যাবে। কিন্তু সেটা যদি পারফেক্ট ইয়ে না হয়, দেখেন সেটা যদি একটা সার্কেল শেপ না হয়, তাহলে হচ্ছে এই যে এরকম একটা শেপ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ।
এবার দেখেন আমাদের আচ্ছা এই পর্যন্ত তো দেখাইছি। এটাতে কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো প্রশ্ন আছে? কি কি দেখাইছি? না, কি আছে? বুঝতে পারছি। কেউ একজন একটু বলেন তো, আমরা একদম আজকে শুরু থেকে আমরা কি কি দেখাইছি আপনাদেরকে? শুরুতে বিভিন্ন সার্কেল গুলো নিয়ে, অবজেক্ট গুলো নিয়ে নেওয়া দেখাইছেন, তারপর সেগুলো লক করা, আনলক আনলক করা, করা, জুম রেশিও করা, মেনটেন, জুম আউট করা, হ্যাঁ, তারপর সেভ জেপিজি করা, পিএনজি, জেপিএনজি তে সেভ করা, তারপর ওই যে অবজেক্ট কে সামনে পিছনে আনা, ওইগুলা, ওই যে ব্রিং টু ফ্রন্ট ব্যাক ওইগুলা, তারপর আর এই যে লাস্টে এইগুলা। আচ্ছা, আর লেয়ারের ব্যাপারটা দেখেনি? হ্যাঁ হ্যাঁ, লেয়ারের বিষয়গুলো দেখেছি। আর কি সেভিং সেভিং দেখেছেন? বিভিন্ন রকম সেভ করা। হ্যাঁ, সেভিং ওই যে পিএনজি তে, তারপর এআই এসভিজি এগুলাতে সেভ করা। আচ্ছা, আর শেপের বিভিন্ন ইজি করা, যে রাউন্ডেড শেপ বা হুম। এখন দেখেন এই যে এখানে এটা তো গেল আমাদের সিলেকশন টুল, ঠিক আছে? এখন হ্যাঁ। সিলেকশন টুলের পাশে আমাদের আরেকটা টুল আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? এখন দেখেন এই ডাইরেক্ট সিলেকশন টুলের আন্ডারে আরো মানে দুইটা টুল আছে, একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটাকে আমরা দেখি। ডাইরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে আচ্ছা, ডাইরেক্ট সিলেকশন টুলের আগে আপনি আপনাদেরকে যে পেন টুলটা দেখেন। এই যে পেন টুলটা আপনারা মোটামুটি সবাই জানেন যে পেন টুলটা কি জানেন। এই যে পেন টুলটা দিয়ে হচ্ছে আমরা একটা কাস্টম শেপ নিতে পারি, ঠিক আছে? এর মতোই, ঠিক আছে? তবে এখানে দেখেন, এখানে হচ্ছে যে মনে আছে আমাদের এই যে কন্ট্রোলার মাথাটা ফেলে দিতে হলে আমাদেরকে কি করতে হইতো? যে অল্টার চেপে একটা। কিন্তু ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের অল্টার চাপার দরকার নেই, আমরা হচ্ছে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাতে কাছে এনে এটা ক্লিক করলে সে কন্ট্রোলারটা ফেলে দিচ্ছে। বুঝতে পারছেন? এই যে হ্যাঁ, এখানে অল্টার বাটন প্রেস করার ঝামেলা নেই। এখানে জাস্ট আমি এখানে প্রেস করে ওকে, আমার একটা সেভ হয়ে গেল। কেমন? এখন দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল। এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে দেখেন, এই যে এটা একটা সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে হচ্ছে আপনি এই যে এটা যে আমাদের যে ইয়েগুলো আছে দেখেন, যে মেইন যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, আপনি চাইলে এগুলা মুভ করতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন আমাদের এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমরা চাইছি এটাকে নিচে নাম, এটাকে ক্লিক করে ধরে না আমরা এটাকে নিচে নামাই দিলাম, ঠিক আছে? আবার এটাকে ক্লিক করে ধরে না, সরি না, এই যে প্রথমে এই পয়েন্টটা ক্লিক করে এটাকে নিচে নামাই দিলাম, অথবা এই যে কন্ট্রোলার মাথাগুলারে 19-20 করে এটাকে আমরা অন্য একটা শেপে রূপান্তরিত করতে পারি। বুঝতে পারছেন? এই যে দেখেন আমি করে দিলাম, ঠিক আছে? এটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে করতেছি। তারপর দেখেন এটাতে আমরা করতে পারবো, যে দেখেন হচ্ছে এই যে সিলেক্ট করে এই যে এটা আমাদের একটা নরমাল রেক্ট্যাঙ্গেল টুল ছিল, তাই না? দেখেন আমরা এটাকে কি করে ফেলছি, দেখছেন? এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা মিউট করেন। এটা কার? আচ্ছা দেখেন এখন এখানে আচ্ছা এই যে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়েছে, দেখেন আমি হচ্ছে যে কোনো শেপের যে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে না, এগুলোকে সিলেক্ট করে হচ্ছে এটাকে আমি অন্য কোনো কিছু বানাই ফেলতে পারবো, দেখছেন? এই যে আবার এখান থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার আমি চাইলে যে ক্লিক করে দেখেন, ধরেন দেখছেন আমি কর্নার রেডিয়াস বাড়াইতে কমাইতে পারছি, দেখছেন? এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে হচ্ছে আপনি দেখেন এখন এভাবে দিলে হচ্ছে সবগুলো একসঙ্গে কমাইতে পারে, দেখেন। কিন্তু যদি আপনি স্পেসিফিক একটা পয়েন্ট সিলেক্ট করেন তাহলে হচ্ছে শুধু ওই পয়েন্টের কর্নার রেডিয়াসটা ইয়ে করার জন্য আপনাকে ইয়ে দেখাবে,
যদি আমি এই কর্নারটা সিলেক্ট করি তাহলে হচ্ছে এই কর্নার রেডিয়াসটা বাড়ানো কমানোর জন্য সে আমাকে অপশন দেখাবে। আবার যদি এটা করি এটা তো সেম না, যদি একটা পুরোটাতে একটা ক্লিক করি, পুরো শেপটাতে ক্লিক করে দেখেন একটা কর্নার রেডিয়াস ইয়ে করার জন্য আমাকে সে অপশন দেখাচ্ছে। এখান থেকে আমি যদি করি তাহলে একসঙ্গে সে সবগুলোর কর্নার রেডিয়াস কমায় দিচ্ছে। কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি যে কোনো একটা শেপের যেখানে একটা কর্নার ইয়ে করি তাহলে সেটাতে আমি বড় ছোট করতে পারবো বা কর্নার রেডিয়াস বাড়াইতে কমাইতে পারবো। এই যে দেখছেন, আর অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে আমি এটাকে ইচ্ছা মতো যে কোনো শেপে বানাই ফেলতে পারবো। দেখছেন, সেটা এটা যে কোনো শেপ হইতে পারে, এটাও হইতে পারে, যেটাকে আমরা এরকম বানাতে পারি। ঠিক আছে, কর্নার রেডিয়াস গুলো কমাই দিতে পারি, চাইলে আমরা বাড়িয়ে দিতে পারি। শুধু এটার কর্নার রেডিয়াস কমাই দিলাম, শুধু এটার কর্নার রেডিয়াস কমাই দিলাম। ওকে, যদি স্টারের হয় তাহলে স্টারে ক্লিক করে স্টারের সবগুলা মাথা গোল করে দিচ্ছি, অথবা যে কোনো একটা মাথা গোল করতেছি, এটা গোল করলাম, এটা গোল করে দিলাম। দেখছেন? আচ্ছা, এখন হচ্ছে এই তো ডাইরেক্ট সিলেকশন টুলটা তো গেল। ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশন টুলটা সবাই বুঝছেন? দেখেন, সিলেকশন টুলটা দিয়ে যখন আমরা সিলেক্ট করি তখন হচ্ছে এরকম আসে, আমরা এটাকে বড় ছোট করতে পারি। ঠিক আছে, রেশিও মেনটেন করে কিংবা আমাদের ইচ্ছা মতো। ঠিক আছে, আবার আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করি তাহলে কিন্তু এরকম আসে না। দেখেন, এখন হচ্ছে ডিরেক্ট একেবারে ওই যে এক্সাক্ট শেপটা আছে ওই শেপটার একটা পয়েন্ট সে আমাকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমরা একটা শেপকে যদি আমরা কাস্টমাইজ করতে হয় তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে করব। ঠিক আছে, পুরোটা নিয়ে কাজ করতে হলে এটা কিন্তু যদি পুরোটাকে যদি আমি বড় ছোট বা কিছু করতে হয় তখন আমি সিলেকশন টুল দিয়ে করব। আর যদি একটা শেপের একটা স্পেসিফিক পয়েন্টটা দিয়ে যদি আমার করতে হয় তাহলে আমরা হচ্ছে এটা করব। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে ওই যে এবার হচ্ছে ওই যে আরেকটা টুল আছে, হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলটাকে যে গ্রুপ সিলেকশন টুলটা দিয়ে আমি আচ্ছা, গ্রুপ সিলেকশন টুলটা হচ্ছে দেখেন যে কোনো একটা কর্নার সিলেক্ট করলে পুরো ওই শেপের যে পুরো গ্রুপটা আছে এটা পুরোটা একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ডাবল করলাম যেন কিভাবে? হ্যাঁ সেটা দেখাচ্ছি। গ্রুপ সিলেকশন টুলটা হচ্ছে একসঙ্গে সে ওই শেপের সবগুলাই একসঙ্গে সে মানে পুরো শেপটাই সে সিলেক্ট করবে। ঠিক আছে, কারণ ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে যখন আমরা একটা পয়েন্ট সিলেক্ট করতাম সে শুধু ওই পয়েন্টটাই সিলেক্ট করতো, তাই না? কিংবা ওই শেপটার মাঝখানে যদি সিলেক্ট করতাম তাহলে হচ্ছে যে ওই শেপটা সে পুরো সিলেক্ট করতেছে। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। কিন্তু গ্রুপ সিলেকশন টুলটা দিয়ে আমি যদি যে কোনো এই যে ভিতরে সিলেক্ট করি অথবা যেখানে একটা পয়েন্ট সিলেক্ট করি সে সবগুলো পয়েন্ট একসঙ্গে সে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ, সরি এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের কাজ। আচ্ছা, এখন এবার দেখেন এই যে হিস্টোরির ব্যাপারটা, যেটা যেমন ধরুন আমি একটা শেপ একটা স্টেপে হয়ে গেছি, একটা স্টেপ ভুল করে ফেলছি, তাহলে ব্যাকে যাবো কিভাবে? ব্যাকে যাবো হচ্ছে ওই যে ফটোশপের মতোই কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড 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 জেড। দেখেন কন্ট্রোল জেড দিতেছি, আস্তে 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 যতগুলো আমরা স্টেপ করছি সে পিছনে ব্যাক যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ফটোশপে ছিল কি, ফটোশপে কন্ট্রোল জেড দিলে হচ্ছে
লাস্ট যে স্টেপটা আমরা করছি সেটা হচ্ছে সে ডু আনডু করছে। আরো পেছনে যেতে হলে আমাদেরকে কন্ট্রোল অল্টার বা কন্ট্রোল শিফট চেপে ধরে আমাদেরকে পিছনে যেতে হতো, ঠিক আছে? আবার কন্ট্রোল অল্টার চেপে ধরে পিছনে যেতে হতো। আবার যদি সামনে আবার যদি আমরা আগের অবস্থায় ফিরে যেতে যেতাম তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে যেতে হতো, তাই না? এখানে হচ্ছে আপনি পিছনে যাওয়ার জন্য হচ্ছে জাস্ট কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড দিলে আপনাকে পিছনে নিচ্ছে 50 বা 100টার মতো মানে স্টেপ পর্যন্ত সে এর পিছনে আসে নিবে না। হ্যাঁ, এখন সে এর থেকে আর পিছনে নিবে না। এটার একটা লিমিট আছে, 100টা বা 50টা স্টেপ পর্যন্ত সে পিছনে যাবে, এর পিছনে সে যাবে না। এখন আবার আমরা ফরওয়ার্ডে যেতে হলে কি করতে হবে? তখন আমরা হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে কন্ট্রোল শিফট দিয়ে জেড দিতে থাকবো, অথবা আমরা এটা চেপে ধরে রাখবো। কন্ট্রোল শিফট জেড চেপে ধরে রাখলাম, আস্তে আস্তে সে একেবারে লাস্ট যে স্টেপটা আমরা এডিট করছি সেটা পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? আবার আমরা কন্ট্রোল জেড চেপে ধরে রাখছি, সে আস্তে আস্তে পেছনে যাচ্ছে, দেখছেন? আবার কন্ট্রোল শিফট জেড চেপে ধরে রাখছি, সে আস্তে আস্তে ফরওয়ার্ডে যাচ্ছে যতগুলো স্টেপ আমরা ডু করছি। বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে কোন একটা শেপ কপি করা সেম, জাস্ট ওই শেপটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে ধরে রাখবেন, এরপরে ক্লিক করে এটাকে নিয়ে আসবেন। ফটোশপের মতো। ফটোশপের মতো, ঠিক আছে? এখন ধর আমি এই দুটো একসঙ্গে কপি করতে হবে, এই যে এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করলাম, অল্টার বাটন প্রেস করলাম, ক্লিক করে ধরে এনে ওকে, এই এই চারটা আমি চারটাকে যদি আমি গ্রুপ করতে চাই তাহলে চারটাকে করে কন্ট্রোল জি। কন্ট্রোল অল্টার চেপে ধরে, কন্ট্রোল জি না, কন্ট্রোল অল্টার চেপে ধরে গ্রুপ করে দিলাম। না মানে গ্রুপ করতে চাই। ও হ্যাঁ হ্যাঁ, গ্রুপ করতে চাই, হ্যাঁ কন্ট্রোল জি। এখানে হচ্ছে লেয়ার গ্রুপ হয় না, তবে হচ্ছে শেপ গুলো গ্রুপ হয়, ঠিক আছে? হ্যাঁ, দেখেন, আমি যদি এই সবগুলো যদি একটা গ্রুপ করতে তাহলে এই সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপে সিলেক্ট করব। লেয়ারও তো গ্রুপ করা যায়। কন্ট্রোল জি দিয়ে। লেয়ার ইলাস্ট্রেটরে লেয়ার গ্রুপ করা যায় না, লেয়ার গ্রুপ করা যায় হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটরে লেয়ার গ্রুপ করা যায় না। দেখেন এখানে গ্রুপের কোনো অপশন নাই, মার্জ করতে পারেন আপনি, হচ্ছে এগুলো দুটো লেয়ার আছে, সবগুলোকে একটা লেয়ার আপনি নিয়ে আসতে পারেন, মার্জ করে ফেলতে পারেন, কিন্তু গ্রুপ করতে পারবেন না লেয়ার। এখানে হচ্ছে শেপের গ্রুপ হয়, ঠিক আছে? দেখেন এখন আমি এই যে শেপ গুলোকে এই যে যেমন ধরেন আমি এই সবগুলো শেপকে আমি একটা গ্রুপের আন্ডার করবো, আমি কি করবো? জাস্ট সবগুলো এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করলে এখন হচ্ছে এই সবগুলো হচ্ছে একটা গ্রুপে চলে আসছে। এখন এই যে আমি যদি এখন সিলেক্ট বাটন দিয়ে এই যে এটাকে প্রেস করি, সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি তাহলে সে ওই গ্রুপটাকে সে সিলেক্ট করবে। কিন্তু আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে যে শেপটা আমি সিলেক্ট করছি সেই শেপটাকে সে মুভ করছে, তবে এটা কিন্তু এখন এই গ্রুপের আন্ডারে আছে, গ্রুপের বাইরে কিন্তু যায়নি। ধরেন আমি এটাকে যদি আমি এখানে নিয়ে যাই, এখন আমি যদি এখন আবার এটাকে সিলেকশন টুল দিয়ে যদি এটাকে সিলেক্ট করে দেখেন, এই যে সে দূরে গেছে ঠিকই, কিন্তু গ্রুপ থেকে কিন্তু বের হয়নি, গ্রুপেই কিন্তু আছে। বুঝতে পারছেন? যদি আনগ্রুপ করতে চাই সেক্ষেত্রে এই যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এখন সবগুলো আনগ্রুপ হয়ে গেছে। আবার স্পেসিফিক কয়েকটারে যদি আপনি গ্রুপ করতে চান তাহলে হচ্ছে শিফট চেপে ধরবেন, যেমন ধরেন আমি হচ্ছে এইটা স্টার পলিগন আর স্টার, হ্যাঁ আমি হচ্ছে এই স্টার এর দুইটারে হচ্ছে গ্রুপ করতে চাই, ঠিক আছে? হয়তো এই দুটো এভাবে আছে, স্টার এই দুটো আর এই পলিগনটারে আমি হয়তো গ্রুপ করতে চাই, তাহলে হচ্ছে এই যে আমি প্রত্যেকটা আইটেমকে ক্লিক করবো, এই যে প্রথমে এটা ক্লিক করলাম, এরপরে শিফট চেপে ধরে রেখে এটা ক্লিক করলাম, এবার শিফট চেপে ধরে রেখে এটা ক্লিক করলাম, এখন হচ্ছে এই তিনটাই সিলেক্ট হয়েছে আমার, ঠিক আছে? এবার আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম, হচ্ছে এই তিনটায় শুধু গ্রুপ আছে, সবগুলো গ্রুপ, ঠিক আছে? আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলে এগুলো সবগুলো গ্রুপ ভেঙে যাবে। এই অবস্থায় যদি আমি ডাইরেক্ট
সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে যদি দূরে নিয়ে যাই, দূরে গেছে ঠিকই কিন্তু গ্রুপ কিন্তু ভাঙে নাই। এই যে দেখছেন গ্রুপ ভাঙে নাই, গ্রুপেই কিন্তু আছে সে। বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, তো এটাতে কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। না, বুঝতে পারছি। হুম, হুম। আচ্ছা, তাহলে এতক্ষণ আপনাদেরকে যে টুলস গুলো বা যে অপশন গুলো দেখাইছি, আপনারা এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? শেপ গুলো নেন। হুম। হ্যালো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করেন। 1 ঘন্টা সময় দিলাম আপনাদেরকে। 12টা বাজে সবাই মিটিং এর সাথে কানেক্টেড থাকেন।